আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহ, এই টপিকটা একটু বড় বড় বলতে আসলে তো অনেক কটা প্রোগ্রাম করা যায়, আমি চেষ্টা করছি স্কুইজ করতে। তো এখানে আমি একটা ছোট্ট লেখা সেটা আপনাদেরকে পড়ে শোনাবো প্রথমে। এই লেখাটা কার লেখা আমরা জানি না, বিদেশি কোনো একজন নাম না জানা বিদেশি লেখকের লেখা। আমার কাছে আসছে একটা শ্রীলঙ্কান সোর্স থেকে, মানে শ্রীলঙ্কা থেকে কেউ পাঠাইছেন, সেটা সেই সূত্রে আসছে আমার কাছে। লেখাটা এরকম যে আমার জন্মের কয়েক মাস আগে আমার বাবার সাথে একজন আগন্তুকের দেখা হয়েছিল। আগন্তুক মানে স্ট্রেঞ্জার, আমরা যেটা বলি, অপরিচিত মানুষ, যে আমাদের ছোট্ট শহরে তখন নতুন এসেছিল। শুরু থেকেই আমাদের বাবা ওই মুখর আগন্তুকের প্রতি অত্যন্ত আকৃষ্ট বোধ করেন এবং শীঘ্রই তাকে আমাদের সাথে এসে বসবাস করতে আমন্ত্রণ জানান। তার চেহারা বাহির থেকে দেখতে খুব আকর্ষণীয় মনে না হলেও সবাই তাকে খুব তাড়াতাড়ি আপন করে নিল এবং কয়েক মাস পর যখন পৃথিবীতে আমার আগমন ঘটল, অর্থাৎ যে লিখতেছেন তার জন্ম হইল, তখন আর সবার সাথে সেও আমাকে স্বাগত জানালো। আমি যখন বড় হচ্ছিলাম তখন বাড়িতে এই আগন্তুকের অবস্থান নিয়ে মনে কোনো প্রশ্ন আসেনি। আমার কচি মনে পরিবারের সকল সদস্যের জন্য একটা আসন ছিল। আমার 5 বছরের বড় ভাই ইউসুফ ছিল আমার জন্য অনুসরণীয়। আমার ছোট বোন সাদিয়া, এই জাস্ট বর্ণনা করতেছেন, এটা আসলে এক পৃষ্ঠা না, এক পাতা, একটা A4 সাইজের দুই সাইড আর কি। আমার ছোট বোন সাদিয়া আমার খেলার সাথী ছিল। সে আমাকে নিজেকে বড় ভাই ভাবার যোগ্যতা দান করে এবং মানুষকে খেপানোর বিদ্যা অর্জনে সহায়তা করে। এগুলো মানে জাস্ট বর্ণনা দিচ্ছেন পরিবারের স্ট্রাকচারটা কেমন ছিল। আমার বাবা মা ছিলেন সম্পূরক পরিপূরক শিক্ষক। মা আমাকে আল্লাহকে ভালোবাসতে শেখান, আর বাবা শেখান কি করে আল্লাহর আনুগত্য করতে হয়। কিন্তু ওই আগন্তুক আমাদের গল্প শোনাত। সে অদ্ভুত সুন্দর সব হৃদয়গ্রাহী গল্প বানাতে ও শোনাতে পারত। অ্যাডভেঞ্চার, রহস্য, কমেডি, আরো কত কি। এসবই ছিল তার দৈনন্দিন সংলাপ। প্রতিদিন বিকালে সে আমাদের গোটা পরিবারকে ঘন্টার পর ঘন্টা তার শ্রোতা হিসাবে ধরে রাখতে পারত। আর সপ্তাহান্তে আমাদের জেগে থাকা সময়টুকুর প্রায় সবটুকুই সে নিয়ে নিত। আমি যদি রাজনীতি, ইতিহাস বা বিজ্ঞান সম্পর্কে কিছু জানতে চাইতাম, সে তা জানাতো। সে অতীত সম্পর্কে জানাতো এবং মনে হতো বর্তমান সম্পর্কেও তার সম্যক জ্ঞান রয়েছে। সে এমন সব জীবন্ত ছবি আঁকতে পারতো যে আমি প্রায়ই সেগুলো দেখে কাঁদতাম অথবা হাসতাম। সে আমাদের গোটা পরিবারের একজন বন্ধুর মতো ছিল। সে আমাকে, আমার বাবাকে ও ইউসুফকে, মানে তার বড় ভাই, আমাদের জীবনে দেখা প্রথম আন্তর্জাতিক মানের ক্রিকেট ম্যাচে নিয়ে যায়। সে আমাদের সবসময় সিনেমা দেখতে উৎসাহিত করত। এমনকি বহু নামি দামি মানুষের সাথে আমরা যেন পরিচিত হতে পারি সে তার ব্যবস্থা করে দিত। সে অনর্গল কথা বলতে পারত। আমার বাবা মনে হয় তাতে কিছু মনে করতেন না বা বিরক্ত হতেন না। কিন্তু আমরা বাকিরা যখন হা করে তার বলা কোনো প্রত্যন্ত অঞ্চলের কথা শুনতাম, মা তখন মাঝে মাঝেই তার সভা থেকে উঠে যেতেন। নিজের ঘরে গিয়ে তিনি কোরআন পড়তেন। কখনো তিনি সন্তর্পণে আমাদের বলতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমানের সুন্দর দিক হচ্ছে সকল নিষ্ফল কাজকর্ম এড়িয়ে চলা। এখানে ওই হাদিসটার কথা মনে করছেন উনি, যে হয় উত্তম কথা বলো, নয় চুপ থাকো, বা এই ধরনের নিষ্ফল কাজ এড়ায় চলার যে হাদিস আছে। এখন আমি মাঝে মাঝে ভাবি, মা কি কখনো এমন দোয়া করতেন যে ওই আগন্তুক যেন চলে যায়। আমার বাবা আমাদের পরিবারকে কিছু নৈতিক নিয়মকানুনের ভিত্তিতে পরিচালিত করতেন, কিন্তু ওই আগন্তুক সেগুলো সম্মান করার কোনো প্রয়োজন বোধ করতো না। এমনিতে আল্লাহর বিরুদ্ধে কোনো আচরণ আমাদের বাড়িতে বরদাস্ত করা হতো না। আমাদের তরফ থেকে তো নয়, আমাদের বন্ধুদের বা বড়দের তরফ থেকেও ওই ধরনের কোনো আচরণ বরদাস্ত করা হতো না। কিন্তু আমাদের অনেক দিনের অতিথি কখনো এমন 4 অক্ষরের শব্দ ব্যবহার করত যাতে আমার কানে সীসা ঢালার অনুভূতি হতো। এবং আমার বাবা তখন অস্বস্তিতে গজগজ করতেন। তবে আমার জানা মতে এই আগন্তুককে কখনো চ্যালেঞ্জ করা হয়নি। 4 অক্ষরের ইংরেজি শব্দ আপনারা বুঝতেছেন কি, মানে আমার বাবা কখনোই মদ স্পর্শ করেননি এবং কখনো বাড়িতে অ্যালকোহল অনুমোদন করেননি, এমনকি রান্নার জন্য নয়। কিন্তু ওই আগন্তুক যেন মনে করতো যে আমাদের অন্য ধারার জীবন সম্পর্কে জ্ঞান লাভ করা আবশ্যক। সে আমাদের প্রায় বিয়ার ও অন্যান্য মদ জাতীয় পানীয় সাধ্য বিয়ার বা অন্যান্য মদ জাতীয় পানীয় সাধ্য সে সে আমাদের বোঝাতো সিগারেট বেশ মজার একটা জিনিস, চুরুট বেশ পুরুষালী, আর পাইপ হচ্ছে ব্যক্তিত্বের প্রকাশ। সে খোলামেলা যৌনতা নিয়ে কথা বলতো। তার মতগুলো ছিল চাছা ছোলা।
কখনো ইঙ্গিতবহ আর প্রায়শই বিব্রতকর। কিভাবে রসি রসি মেয়েদের সাথে আলাপ জমানো যায় তাও সে আমাদের শিখিয়ে দিত। আমি এখন বুঝতে পারি নারী পুরুষের সম্পর্কের ব্যাপারে আমার মনে প্রথিত প্রাথমিক ধারণাগুলো তার দ্বারা প্রভাবিত। বড় হয়ে গেছেন, এখন উনি লিখতেছেন। এখন যখন আমি পেছনে ফিরে তাকাই তখন আমার মনে হয় যে এটা আমাদের জন্য আল্লাহর এক বিশেষ রহমতের ব্যাপার ছিল যে ওই আগন্তুক আমাদের আরো বেশি প্রভাবিত করতে পারেনি। বারবার সে আমার বাবা মার শেখানো নৈতিক মূল্যবোধের বিরোধিতা করত, তথাপি কদাচিৎ তাকে শাসন করা হতো বা চলে যেতে বলা হতো। যখন থেকে সে আমাদের পরিবারের সাথে বসবাস শুরু করেছিল তারপর প্রায় 30 বছর পেরিয়ে গেছে। এখন অবশ্য আমার বাবার কাছে সে তার আগমনের পরের প্রথম দিককার দিনগুলোর মতো প্রিয় নয়, মানে বাবা এখন খুব একটা পাত্তা দেন না তাকে। কিন্তু তবুও এখনো আমি যদি কখনো আমার বাবা মায়ের শোবার ঘরে প্রবেশ করি তখন দেখি সে এক কোণায় বসে রয়েছে। কখন কেউ তার কথা শুনবে বা তার আঁকা ছবি দেখবে বা সে তার জাদু দিয়ে শ্রোতা দর্শককে বিমোহিত করবে সেই অপেক্ষায়। আপনারা হয়তো তার নাম জানতে চাইবেন, আমরা তাকে টেলিভিশন বলে ডাকি। এই ছিল পুরো লেখাটা। মানে যেখানে নর্মাল ভাবে কারো অ্যাক্সেস নাই, একটা মুসলিম ফ্যামিলিতে বিয়ারের অ্যাডভার্টাইজ, মদের অ্যাডভার্টাইজ, সিনেমার অ্যাডভার্টাইজ, বা কোনো একটা রিসোর্টে যাচ্ছেন আপনি, যে সমস্ত দেখানো হয় অ্যাডভার্টাইজে বা ইসে, সেই জিনিসগুলো কিভাবে ঢুকে যায়, কিভাবে একটা জায়গায় আমি হাইলাইট করে রাখছি যে এখন আমি বুঝতে পারি নারী পুরুষের সম্পর্কের ব্যাপারে আমার মনে প্রথিত প্রাথমিক ধারণাগুলো তার দ্বারা প্রভাবিত ছিল। আপনাকে একটা ওয়ার্ল্ড ভিউ দেয় আসলে, শুধু টেলিভিশন না, আপনি যা কিছু দেখেন তা আপনাকে একটা ওয়ার্ল্ড ভিউ দেয়, আপনার চিন্তা চেতনা শেপ আপ করে, আপনার বাচ্চাদের সবাই। এই জন্য আমরা এটা পড়লাম প্রথমে। আমাদের আজকের আলোচনা যদিও সোশ্যাল মিডিয়া নিয়ে, আজকের টপিকের নাম হচ্ছে সোশ্যাল মিডিয়ার আসক্তি ও বিপদ এবং তা থেকে উত্তরণের উপায়। কিন্তু আমরা টিভিকে ইনক্লুড করব, কারণ অনেক ক্ষেত্রে বা প্রায় ক্ষেত্রে সেলফোন আমাদের পার্সোনাল টিভির কাজ করে। এটা কি খেয়াল করেন যে আগে টিভি ছিল, ড্রয়িং রুমে থাকতো, আগেও খারাপ জিনিস দেখছি আমরা, এটা রিলেটিভ ব্যাপার একটা, কিন্তু তারপরেও সকলে মিলে বা সবার সামনে দেখছি। আর এখন সেটা পার্সোনাল, সো পার্সোনাল যে বাথরুমে পর্যন্ত এটাকে নিয়ে যাওয়া যায়, তাই না? এটা আরো বিপজ্জনক। এবং টিভিটাকে ইনক্লুড করছি আমি বলবো পরে আরো কেন করছি এটাকে ইনক্লুড। যে জিনিসগুলো আমরা আমাদের ছেলে মেয়েদেরকে নিষেধ করি সেই জিনিসগুলো নাটক সিনেমায় দেখানো হয়। আপনি একটা জিনিস চিন্তা করবেন যে নাটক, সিনেমা, সিরিয়াল, ইংরেজি হোক বাংলা হোক, ফিল্ম শো, কার্টুন বা যা কিছু, এরা কারা বানাচ্ছে এগুলা? যাদের সাথে আপনার আকিদা এবং মানহাজের কোনো সম্পর্ক নেই, যারা এক্স্যাক্টলি ডায়ামেট্রিক্যালি অপোজিট আকিদা বিশ্বাস পোষণ করে, পসিবলি নাস্তিক অথবা অ্যাগনস্টিক অথবা আরো কিছু, যাদের সাথে আপনার কোনো মানে রিলিজিয়াস কোনো সম্পর্ক নেই, এরকম মানুষরা বানায়। এবং তারা তো আর আপনার ওয়ার্ল্ড ভিউ প্রোপাগেট করতে বানাবে না, তাদের ওয়ার্ল্ড ভিউ প্রোপাগেট করতে বানায় সেটা। বিয়ার মদের বিজ্ঞাপন দেখেন নিশ্চয়ই আপনারা, আমাদের দেশে অবশ্য হয় নাই, কিন্তু স্যাটেলাইট এগুলো দেখেন না আপনারা, স্যাটেলাইট চ্যানেলগুলোতে নিশ্চয়ই বিয়ার মদের হয়। ইএসপিএনে ক্রিকেট খেলা দেখার সময় সাথে দেখেন না এগুলো? দেখেন তো, দেখেন, দেখে আপনার টলারেট করেন, মনে করেন 1 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ডে কি আসে যায়। ক্রিকেট খেলা দেখা ইটসেলফ একটা বিতর্কিত বিষয়, সেটা গেলাম না, মানে রিলেটিভলি নিষ্পাপ যেগুলোকে মনে করি আমরা, ক্রিকেট বলো বা একটা ফুটবল ম্যাচ, অনেক দাঁড়িয়ালা টুপিয়ালারাও দেখেন, আমি জানি দেখেন। বাবা ছেলে মেয়ে একসাথে বসে দেখেন, ক্রিকেট খেলা বা ফুটবল খেলাকে কিছু মনে করেন না। আরো ইঙ্গিতপূর্ণ জিনিস দেখেন, এখানে যা যা বলা হয়েছে তার একটা কথাও মিথ্যা না। মানে এই যে ছোট্ট এটা পড়লাম লেখাটা, এটার একটা কথাও, এটা লেখাটার নাম হচ্ছে স্ট্রেঞ্জার আর কি, বা আগন্তুক। এবং মানে যখন আপনি সেটা দেখেন বা আপনি যাতে দেখছেন সেটা যা বলতেছে, আমরা সবাই পাশাপাশি বসে থাকি, অর্থাৎ টিভিতে যখন দেখেন পাশাপাশি বসে আছেন, একটু বিব্রত বোধ করি কিন্তু হজম করে নেই। আমাদের সমস্ত ইসলাম বিরোধী, নৈতিকতা বিরোধী জিনিস বলে যায় এবং আমরা তা হজম করি, যখন দেখি আমরা সেটা হজম করি। সেটা আজকাল পেপারে দেখি যে সমস্ত খুন হচ্ছে এখন পেপারে, মানে এটাও অনেক বছর আগের লেখা। এটা একটা বুকলেট, আমি ওনাদেরকে সফট কপি দেওয়ার চেষ্টা করব, আমাদের সব গার্ডিয়ানদেরকে আমরা দিই স্কুলে। আমরা তো একটা স্কুলের 3টে শাখা চালাই, মোহাম্মদপুরে একটা, শান্তিনগর একটা, সিলেটে একটা।
তো যখন প্রথম বাচ্চা ভর্তি করতে আসেন তখন আমরা এটা দিই আর কি। এটা আমার একটা লেকচার থেকে একটা মেয়ে, আমাদের দিনী বোন রাবিয়া হোসেন, উনি এটাকে ট্রান্সক্রিপশন বলে, যেটা লেকচার থেকে লিখছেন, তুলে তারপরে কোরআনের আলো.com আছে না একটা, ওইখানে প্রথম প্রকাশিত হয়। তারপরে আমরা এটা আর কি ফ্রি ডিস্ট্রিবিউট করি আমাদের গার্ডিয়ানদের ভিতরে। তো যেগুলো দেখেন আপনারা পেপার খুললে, পরকীয়া প্রেম, সিরিয়ালগুলোর উপযোগ্য, এইসব ব্যাপারগুলো আমরা অনেক টার্ম এখন, এই যে পরকীয়া কথাটা বললাম, 20 বছর আগে এই কথাটা কেউ মুখে আনে নেই। এটা কিন্তু আমাদের ভিতরে এখন একটা কমন শব্দ, তাই না? কমন একটা টার্ম, বা আমরা বুঝি, সবাই বুঝছি না কি বলছি আমরা। কিন্তু আমি নিজে কিন্তু 20 বছর আগে এই টার্মটা শুনছি বলে আমার মনে পড়ে না, বা আমার হয়তো চিন্তা করতে এটার মানে কি 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 বোঝাইতে চাইছে। যাই হোক, এইসব আসলো। এখন আমরা আমাদের মেইন ইসে যাই, আয়োজনে যাই। আমরা দেখব এখানে দুইটা জিনিস আলাদা করা যাবে, কতগুলো জিনিস এই আলোচনায়, কতগুলো জিনিস আরো আমাদের জানা উচিত, সেগুলো আমরা ইনশাল্লাহ এখন চেষ্টা করব জানতে। ডেফিনেশন জাস্ট, যেহেতু আলোচনা একটু যাওয়ার আগে, প্রথম কথা আমরা দেখি যে সোশ্যাল মিডিয়া বলতে কি বোঝায়। Refers to digital platforms and technologies that enable users to create, share, and interact with content and with each other in virtual communities. These platforms show individuals and organizations to communicate, share information, express opinion. These platforms allow individuals and organizations to communicate, share information, express opinions, and build networks, typically through text, images, videos, and links. Examples include Facebook, Instagram, Twitter, TikTok, LinkedIn, এবং ইউটিউব। এটা হচ্ছে ডেফিনেশন, সোশ্যাল মিডিয়ার ডেফিনেশন। যেটা এর সাথে সাথে আরেকটাই না পড়লেই নয়, সেটা হচ্ছে স্ক্রিন অ্যাডিকশন। বলতে এটার ডেফিনেশন কি? স্ক্রিন অ্যাডিকশন, এটা দুইটা, দে গো হ্যান্ড ইন হ্যান্ড, কিন্তু সোশ্যাল মিডিয়া, স্ক্রিন অ্যাডিকশন একসাথে যায়, একটা পরিপূরক সম্পূরক, দুটো সম্বন্ধে জানতে হবে আমাদের। স্ক্রিন অ্যাডিকশনের ডেফিনেশন হচ্ছে also known as digital addiction or technology addiction, is a behavioral addiction characterized by excessive or compulsive use of digital devices. এক্সেসিভ আর কম্পালসিভ মানে আপনি না দেখে পারেন না, আপনি থাকতে পারেন না। আচ্ছা, এরপরে বলতেছেন digital devices such as smartphones, tablets, computers, or televisions. It often involves activities like social media use, gaming, streaming, or internet browsing, to the point where it interferes with daily life, relationships, responsibilities, and mental or physical health. কমন সায়েন্স এরপরে বলতেছেন যে স্ক্রিন অ্যাডিকশন কি সেটা বললেন, এটা ছাড়া থাকা যায় না। কম্পিউটার হোক, টেলিভিশন হোক, স্মার্টফোন হোক, একটা ফোন আসতেছে, সাইলেন্ট করা আছে, তারপরে টেলিভিশনকেও ইনক্লুড করছেন ওনারা ইসের ভিতরে, স্ক্রিন অ্যাডিকশনের ভিতরে, অফকোর্স সেটাও হবে। তারপরে কি বললেন যে সোশ্যাল মিডিয়া স্ক্রিন অ্যাডিকশনের ভিতরে কি গেমিং হইতে পারে, আপনার স্ট্রিমিং হইতে পারে, ব্রাউজিং হইতে পারে। ব্রাউজিং দেখবেন একটা থেকে এক ওয়েবসাইট থেকে আরেক ওয়েবসাইট, এক টপিক থেকে আরেক টপিক, একটা ক্লিপ থেকে আরেকটা ক্লিপ চলতেই থাকে, যেটা ডেইলি লাইফের সাথে ইন্টারফেয়ার করে, রিলেশনশিপ নষ্ট করে, বা রিলেশনশিপে স্ট্রেস আসে। রেসপন্সিবিলিটিস, দায়িত্ব পালন করতে পারে না ঠিক মতো। মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল হেলথ, এগুলো হচ্ছে এর ভিতরে। মানে স্ক্রিন অ্যাডিকশনের ইগুলা কি, আপনার উপসর্গগুলা কি, বা পরবর্তীতে কি হয়? ডিফিকাল্টি লিমিটিং স্ক্রিন টাইম লিমিট করতে পারে না। বসলো 5 মিনিট, 2 ঘন্টার পরে খেয়াল হলো যে 2 ঘন্টা চলে গেছে। নেগলেক্টিং ওয়ার্ক, স্কুল অর সোশ্যাল অব্লিগেশন। আমার মেয়ে তো একটা ভিভিজে স্কুল চালায়, আপনারা অনেক কথা জানেন, কেউ জানতে পারেন বা অনেকেই জানতে পারেন, তিবিয়ান বলে সৌদি আরব থেকে চালায়। তো ওইখানে জন্য একটা মাদ্রাসার হাফেজ ছেলেকে, মাদ্রাসা থেকে হাফেজ হওয়া একটা ছেলে, তারই এক টিচারের ভাই তাকে হায়ার করলো। প্রথম দিনে সে, মানে ছেলেদের সেকশন খুলতে চাইছিল, প্রথম দিনে সে মিস করলো, ক্লাস মিস করলো, মানে যে সময়টা সেটা মিস করলো অনলাইনে। কেন?
সে অনেক রাত্রে ঘুমাইছে গেম খেলে, সকালে উঠতে পারেনি, হাফেজ কিনা। যাই হোক, উইথড্রল সিমটম আপনি জানেন যে একটা জিনিস যখন নেশা হয়ে যায় তখন সেটা না পাইলে কি হয়, মানুষের অনেক সময় মানে সে অস্থির বোধ করে, তার হাত পা কাঁপে, সে আপনার মানে কিছুতেই চুল টানে, বা অনেক অনেক ধরনের ব্যাপার আছে। সিগারেটের মানে প্রত্যেকটা নেশারই উইথড্রল সিমটম থাকে। সিগারেটে যেমন হাত পা কাঁপতে থাকে, মদে যেমন হাত পা কাঁপতে থাকে, যারা ওটাতে ইউজড হন তাদের। স্লিপ ডিস্টারবেন্সেস, ঘুমাইতে পারে না, আই স্ট্রেন, ফিজিক্যাল ডিসকমফোর্ট, এগুলো আছে। এগুলো গেল আপনার, আমরা দুইটা ডেফিনেশন বললাম। ডেফিনেশন বলার কারণ হচ্ছে স্ক্রিন অ্যাডিকশন এবং সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন, এই দুইটা ব্যাপার একটা একটা সম্পূরক পরিপূরক, আগেই বলছি। মানে দুইটাকে আলাদা করা যাবে না, যেভাবে টিভিকে এবং ইকে আলাদা করা যাবে না, মানে অন্যান্য ডিভাইসগুলো। কারণ আজকালকার স্মার্ট টিভিগুলো আপনার দেখবেন যে মানে সব সব কাজগুলোই করে আর কি। তো এখানে আমি বলতেছি যে তেমনি টেলিভিশন প্রাথমিকভাবে সোশ্যাল মিডিয়ার আওতায় না পড়লেও, কেন পড়বে না, কারণ ওনারা বলছেন ডেফিনেশনে ইন্টারেক্টিভ হবে, এটা ইন্টারেক্টিভ কিছু না সাধারণত। কিন্তু টেলিভিশনকে বাদ দিয়ে সোশ্যাল মিডিয়ার আসক্তি আলোচনা করলে তা অসম্পূর্ণ থেকে যাবে। তাছাড়া আজকালকার তথাকথিত স্মার্ট টিভি একাধারে টিভি তেমনি পিসির মনিটর হিসাবে ইউজ করে, ওটা আপনারা জানেন, যেখানে ইউটিউব থেকে শুরু করে নেটফ্লিক্স, ওয়েব সিরিয়াল, এমনকি হোয়াটসঅ্যাপ, আমাদের হোয়াটসঅ্যাপ দেখেন তো এখন এসে আপনার এই মনিটরে যেভাবে দেখেন সেভাবে টিভিতে দেখতে পাবেন আর বড় স্ক্রিনে দেখতে পাবেন। আচ্ছা, এরপরে আসক্তির প্রশ্ন আসছে মানে কখন আসক্তি, যে আমরা বলতেছি আজকের আমাদের আলোচনাটা হচ্ছে আসক্তি, তাই না, সোশ্যাল মিডিয়ার আসক্তি। আসক্তির প্রশ্ন আসতেছে কখন, যখন সেটা অ্যাভেলেবল। একটা জিনিস যদি অ্যাভেলেবল না থাকতো আসক্তির প্রশ্ন আসতো না। একটা বাচ্চা যদি এমন একটা দ্বীপে থাকতো যেখানে কোনো ইলেকট্রিসিটি নেই বা স্মার্টফোন নেই, সেখানে কি আসক্তির প্রশ্ন আসতো না। মানে আমি বোঝাতে চাচ্ছি যে অ্যাভেলেবল কোশ্চেন লিখে বাচ্চাদের ব্যাপারে আমরা যদি স্কুলে পড়তেছি বা একটা মাদ্রাসায় আলোচনা করতেছি, আমাদের জন্য আপনারাও আমাদের শ্রোতা, কিন্তু টার্গেট গ্রুপ হচ্ছে বাচ্চারা আসলে, যেটা নিয়ে খুব স্ট্রাগল করতেছে। আমাদের দেশ না, সারা দুনিয়া স্ট্রাগল করতেছে। আমাদের দেশ তো ইসলামী, মানে আমরা মুসলিম হিসেবে তো অনেক বেশি স্ট্রাগল করতেছি, কিন্তু এমনকি কাফেররা এটা নিয়ে স্ট্রাগল করতেছে। আপনাদের একটা ওয়েবসাইটের নাম বলি, খুব সিম্পল, মানে একটা অর্গানাইজেশন, PYE, হ্যাঁ, মনে রাখতে পারবেন না, পরে গিয়ে বাসায় গিয়ে দেখে নিন। PYE, পাই, ওই যে আমাদের অঙ্কের পাই আছে না, একই বানান আর কি। এই পাইটা হচ্ছে প্রোটেক্ট ইয়াং আইস, ইয়াং মানুষদের, ইয়াং বাচ্চাদের বা টিনেজারদের বা যারা বড় হচ্ছে তাদের চোখ প্রোটেক্ট করা। চোখ প্রোটেক্ট করা কিসের থেকে? খারাপ জিনিস থেকে। খ্রিস্টানরা করতেছে এটা, আমেরিকানরা করতেছে এটা। আচ্ছা, এরপরে আপনি হয়তো এখানে আপনি আপনি সময় দিলেন না, মানে অ্যাভেলেবলটা কখন আসে বাচ্চার? 6 মাস, 4 মাস, 6 মাস, 5 মাস, 7 মাস। আপনার সময় নেই তার সাথে কথা বলার, আপনি তার সাথে ইন্টারাক্ট করেন না, কুটুকুটু করেন না তাকে। কুটুকুটু বুঝেন? বাচ্চাদের করে না, আমাদের দেশের মায়েরা টিপিক্যালি কুটুকুটু করে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, খুব প্রয়োজনীয় একটা জিনিস। কেন প্রয়োজনীয়? ওর মাধ্যমে সে কথা বলতে শিখে, প্রথম ইন্টারাক্ট করতে শিখে, তার তার কষ্ট, তার দুঃখ, তার ভালোবাসা, তার ভালো লাগা সব প্রকাশ করতে শিখে। এখন আপনার সেই সময় নেই, আপনি একটা স্মার্টফোন ধরাই দিলেন তাকে, যেমনি যাই করতেছে, হাতে নড়তেছে, একটা আওয়াজ হইতেছে বা কিছু একটা চালাই দিলেন, সে আর জ্ঞান জ্ঞান করতেছে না, সে আর আপনাকে বিরক্ত করতেছে না, আপনি আপনার কাজ করতে পারতেছেন। আপনি হয়তো একটা মা হয়তো একটা নিয়ে স্ক্রল করতেছেন ফেসবুক। আমরা এমন মার কথা শুনছি যে সূচু করাইতে করাইতেও ধরে রাখছেন, দেখতেছেন স্ট্যাটাস কি আর কি। তো আপনি, আপনার জন্য খুব ইজি হয়ে যায় ব্যাপারটা। একটা বাচ্চাকে একটা ধরাই দিলেন, একটা স্মার্টফোন ধরাই দিলেন, ওখানে একটা কার্টুন ছাড়িয়ে দিলেন বা একটা মিউজিক ছাড়িয়ে দিলেন, বা মিউজিক্যাল থাকে না কিছু, মিউজিক এবং কার্টুন মিক্সড, এই ধরনের কিছু একটা করে দিলেন। বাচ্চারা ডেফিনেটলি নতুন শব্দ, নতুন এটা দেখলে কৌতূহল বোধ করবে। আপনারা দেখছেন না, আগের দিনে পুরানো দিনের মায়েরা কি করতো, মেরি গো রাউন্ড বলে একটা জিনিস ছিল, চাবি দিয়ে ছাড়িয়ে দিলে ওটা ঘুরতো। তো বাচ্চারা বিছানা থেকে ওটা দেখতে দেখতে খুব অ্যামেজড হতো। ওইটাও এক ধরনের ব্যস্ত রাখা। আপনি এখন আরো খুব ইজি ব্যস্ত রাখার ব্যাপার আছে। এখন আপনি সময় দিলেন না, মা পার্টিকুলারলি, বাবা ইন জেনারেল, মা ইন পার্টিকুলার, সময় দিলেন না বাচ্চাকে।
তার নিঃসঙ্গতার সাথী হিসেবে তাকে একটা ডিভাইস দিয়ে ফেলে রাখলেন, সে তা থেকে গ্র্যাজুয়ালি স্ক্রিন এডিকশন হবে তার, বা সে স্ক্রিন এডিক্ট হয়ে উঠবে আস্তে আস্তে। যে জন্য একসময় দেখবেন এটা ছাড়া খায় না। অনেক বাপ মা আমাদের বলে যে কি করব বলেন, অন্য সময় তো বন্ধ রাখতে পারি, এটা ছাড়া খায় না, মানে কিছু না দেখাইলে খাইতে চায় না। আপনি হয়তো ইনোসেন্ট ভাবে চিন্তা না করেই স্নেহের বশবর্তী হয়ে আপনার সন্তানের হাতে একটা স্মার্টফোন তুলে দিয়েছেন বা তাকে ইন্টারনেট অ্যাক্সেস দিয়েছেন, কিন্তু দেয়ার আর পিপল যারা আপনাকে রীতিমতো নানা ছলাকলায় ওই দিকে যেতে বাধ্য করবে। ধরেন আপনি হয়তো যে কোনো আপনি আর কি, কোনো পার্টিকুলার আপনি না, যে কোনো আপনি হয়তো একটা আচ্ছা বাচ্চা আবদার করছে একটা স্মার্টফোন দিয়েছেন, বা বাচ্চা আবদার করছে তাকে একটা ইন্টারনেট অ্যাক্সেস দিয়েছেন, আচ্ছা ঠিক আছে তুমি এখানে বসে একটু করো। অনেকে গর্ববোধ করে যে তার 6 বছরের বাচ্চা ব্রাউজ করতে জানে। আমি জানি না মুসলমানরা কিভাবে গর্ববোধ করে এটা নিয়ে। তো স্থান সংকুলন হচ্ছে না নাকি? হচ্ছে। জায়গাটা আসলে ছোট, এটার অনেক নামধাম তো মাদ্রাসার, তো সেই ওনারা হয়তো এক্সপেক্ট করছেন যে 10% বা 20% ইরা আসবেন, কি বলে গার্ডিয়ানরা আসবেন, বাকিরা আসবেন না, হয়তো এরকম না হলে আয়োজনটার বড় হওয়ার কথা। আচ্ছা আসেন এখন আপনি হয়তো সেভাবে দিছেন প্রথম ডিভাইসটা, কিন্তু দেয়ার আর পিপল যারা চায়, যে সারা দুনিয়ার মানুষকে চায় আর মুসলমানদেরকে ইন পার্টিকুলার চায়, যে এই পথে চ্যানেলাইজ করতে চায় যে আপনি যেন বাধ্য হন নিজের ডিভাইস ইউজ করতে এবং বাচ্চাকে ডিভাইস ইউজ করতে দিতে, আপনাকে চ্যানেলাইজ করতে চায়, বাধ্য করতে চায়। ইংলিশ মিডিয়াম স্কুলগুলো যেগুলো আমাদের দেশের স্বনামধন্য, তারা দেখবেন তাদের 3, 4, 5, 6, 7, 8 এই শ্রেণীর বাচ্চাদেরকে অ্যাসাইনমেন্ট দিচ্ছে যে তোমরা ওই নেট খুঁজে বাইর করবে। আপনারা জানেন না, আপনাদের এক্সপিরিয়েন্স আছে কিনা, আমি আমার এক্সপিরিয়েন্স বলবো, আমি মানে পার্টিকুলার এক্সপিরিয়েন্স আছে। 2007 সালের দিকে 7-8-এ আমি 6 নম্বর সেক্টরে থাকতাম, 6 নম্বর সেক্টরের মসজিদে নামাজ পড়তাম। ওইখানে এক গার্মেন্টসের মালিক, এক দিনী ভাই, তার সাথে আমার পরিচয়। উনি আমি যতটুকু নবিশ ছিলাম, আমি আমার চেয়ে নবিশ ছিলেন আর কি, মানে একটা ইমেল খুলবেন অ্যাড্রেস, তা আমাকে বললেন একটু হেল্প করতে। তো আমি বললাম যে ঠিক আছে, ওই পয়লা দোকানে খবর দিয়া ব্রডব্যান্ড লাগান, তারপরে আমি একদিন এসেই করে দিব। তো একটা আমি করে দিয়েছি চালু। তারপরে কি একটা ডিফিকাল্টি হয়েছে, উনি আবার আমাকে ডাকছেন একটা নামাজের পরে, আমি ভুলে গেছি, মাগরিবের নামাজের পরে যতদূর মনে পড়ে। আমি ওনার বাসায় গেছি, গিয়ে ওই ইমেলের একটা ব্যাপার, পাসওয়ার্ড এগুলো কোনো ছিল, সেটা সেট আপ করতেছি। তো আমার পাশে এসে তার স্কলাস্টিকে পড়া ধরেন 9 বছর 10 বছর হবে বাচ্চা এসে দাঁড়াইছে, মেয়ে বা অ্যারাউন্ড দ্যাট আর কি, বাচ্চা মেয়ে। তো আমি অস্বস্তি ফিল করতেছি যে আমি একটা কাজ করতেছি, একজন মাথার উপর দাঁড়ায় আছে। তা আমি একসময় জিজ্ঞেস করছি আপনার কোনো দরকার আছে, কোন প্রয়োজন আছে এখানে? ওর বাবাও আছে পাশে। তা বলতেছে হ্যাঁ, আপনি শেষ করলে আমি একটু ব্রাউজ করবো। আমি কি ব্রাউজ করবেন? যে আমাকে অ্যাসাইনমেন্ট দিছে স্কুল থেকে, ক্রিশ্চিয়ানা রসেটি, একজন কবি, ইংলিশ কবি, ইটালিয়ান অরিজিনাল, তার জীবনী, মানে তার বায়োগ্রাফি এখান থেকে করতে বলছে। তার মানে কি, আপনি তাদেরকে পুশ করতেছেন, আপনি এমনভাবে সবকিছু সাজাচ্ছেন যে তারা যেন বাধ্য হয়। মানে এই স্কুলে যদি পড়ান, তাকে যদি মার্ক পাইতে হয়, তাকে যদি ভালো করতে হয়, তাকে যদি অ্যাসাইনমেন্ট করতে হয়, তাহলে সে বাধ্য হবে এটা করতে। তো সে সেটা দেখতেছে। এটা আমার একদম ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স আর কি, এবং 2007-এর কথা বলতেছি আমি, এখনকার কথা না। 7 বা 8, যখন সবাই ওই যে বললাম উনি গার্মেন্টস এর মালিক, কিন্তু উনি ওনার ইমেল আইডি নাই, উনি নতুন খুলতেছে আর কি, তখনকার অবস্থা এটা। এখন 24-25, এখনকার অবস্থা আরো খারাপ নিশ্চয়ই। তারপর দেখেন যে আপনার এলজিবিটি কিউ যারা, এলজিবিটি তো এখন আর লজ্জা শরমের কোনো ব্যাপার না, ইটস নকিং আওয়ার ডোর, তাই না? আমাদের দরজায়, আমাদের টিএসসি, আমাদের এই 2 দিন আগের বৈশাখের শোভাযাত্রাতে দেখা গেছে ছেলেরা মেয়েদের মতো সাইজা বাইরেছে, দেখছেন না? একটা একটা কেউ দেখছেন, খবরে আসছে 2টা ছেলে মেয়েদের মতো সাইজা ই করছে, তাদের আমার আমার জীবন আমার মতো করে চালাবো, এই থিওরি আর কি। তো তারা চায় যে আপনার সোশ্যাল মিডিয়ার, আপনার বাচ্চা সোশ্যাল মিডিয়ার অ্যাক্সেস থাকুক। আমি আপনাদের একটা ছোট্ট জিনিস পড়ে শোনাই। এটা হলো সান ফ্রান্সিসকো বেসড একটা এলজিবিটি কিউ কমিউনিটির একটা গান,
এখানে আমার কাছে শুধু লিরিকটা আছে, গান নাই, কিন্তু দুইটা লাইন আমি পড়ে শোনাবো। উইল কনভার্ট ইউর চিলড্রেন, happens bit by bit, quietly and subtly, and you will barely notice it. এরপরে আমি পুরোটা পড়তেছি না, আপনাদেরকে শেয়ার করে দিব যদি চান, অনেক স্কিপ করে একটা লাইন পড়তেছি, এটা এই লাইনটা ইম্পর্টেন্ট। And you will be disgusted when they start learning things online that you kept far from their sight. যেগুলা থেকে আপনি সরায় রাখছেন, আপ্রাণ চেষ্টা করছেন, আমরা তো আরো চেষ্টা করি, সেগুলো অনলাইন থেকে শিখবে। মানে এইটা পুরাটার হলো যে আমরা তাদেরকে লাস্টে একদম শেষের দিকটা দেখেন, আবার একদম লাস্টেরই লাইনগুলা, we are coming for them, we are coming for your children, the gay agenda is coming home, the gay agenda is here. আমারও কিন্তু সেটা খুব দূরে নাই, তাই না? আপনারা জানেন তো, এগুলো খবর রাখেন না? হ্যাঁ, নোয়াখালীর ছেলে, ফেনীর নোয়াখালী না, ফেনীর বলে গে কমিউনিটি আছে অনলাইন, সেটাতে সে মেম্বার, ঢাকায় আসছে, ওই আমন্ত্রণে আসছে, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার বোধ হয় আমার, ইফ আই এম নট রং। আপনার খবরটা আমার রেফারেন্স আছে, আপনার খবর পাবেন, ডিবিসিতে প্রোগ্রাম হয়েছিল এটা নিয়ে। ঢাকায় আসছে, সেই যাদের কাছে আসছে ওই ক্লাবের বড় ভাইরা, তারা তাকে বন্দি করে র্যানসাম চাইছে, কত লক্ষ টাকা চাইছে বাড়িতে। বাড়ির মানুষ দেয় নাই, তারা চাইছে যে আইনগতভাবে এই করতে। তারাই ছেলেটাকে হত্যা করছে, করে পুঁতে রাখছে, পুঁতে রেখে তারা চিল্লায় চলে গেছে। পরে পুলিশ তাদেরকে চিল্লা থেকে ধরে নিয়ে আসে যারা মার্ডারার। কিন্তু আমি বলতেছি, এটা কি কল্পনা করতে পারেন যে বাংলাদেশের ফেনীতে অথবা নোয়াখালীতে একটা ছেলে, সে গে অরিয়েন্টেশন তার, সে ঢাকায় চলে আসছে এবং সে পুরো নেটওয়ার্কের সাথে জড়িত। এটা কেন হচ্ছে? জাস্ট এই এক্সেসটা থাকার জন্য হচ্ছে, তাই না? এই এক্সেসটা আপনার আমার কিন্তু এটা ছিল না। আমি তো অনেক বড়, আপনাদের সময় ছিল না, আপনারা স্কুলে যখন পড়ছেন আপনাদের এটা হতে ছিল না, তাই না? চিন্তার ব্যাপার আছে। আচ্ছা, আর কারা চাবে? মানে এটা তো বললাম, যে উদাহরণ দিলাম যে ইংলিশ মিডিয়াম স্কুল বা কাফেরের প্রজেক্টগুলো যারা বাস্তবায়ন করে, জাতিসংঘ আপনি অবাক হয়ে যাবেন, জাতিসংঘ কি প্রোপাগেট করতে চাইছে, এগুলো প্রোপাগেট করতে যাচ্ছে। শুধু এলজিবিটি কিউ না, জাতিসংঘ তো আপনার 6 বছর, 7 বছর, 8 বছর, 9 বছরের বাচ্চাদেরকে এডুকেট করতে চাচ্ছে হাউ টু প্লেজার দেমসেলভস, আর কি, কিভাবে তারা নিজেদেরকে আনন্দ দিবে সেটা শিক্ষা দিতে চাচ্ছে। আমার কাছে ডকুমেন্টারি আছে এটার উপর। আর কারা চাবে আপনাকে যে আপনার বাচ্চা যেন অতি অবশ্যই এই সমস্ত ডিভাইসে অভ্যস্ত বা আসক্ত হোক? এবং এটাই সবচেয়ে মারাত্মক ব্যক্তি সমষ্টি, এই গ্রুপটাই সবচেয়ে ভয়ঙ্কর। মানে এরকম বললাম যেগুলো মাইনর, এগুলো, এটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর। যারা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এবং প্রেডিক্টিভ প্রোগ্রামিং তথা কালচার ক্রিয়েশনের মাধ্যমে গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে চায়, এরা একটা গ্রুপ অফ পিপল যারা সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে চায়। আপনার আমার কাছে ফেসলেস, আমরা হয়তো সূত্র খুঁজে পাইতে সময় লাগবে, কিন্তু যারা গবেষণা করেন তারা জানেন। আমার কাছে একটা পেপার আছে, আমার স্কোপ নাই আজকে পড়ার, আপনার চাইলে আপনাদেরকে পরে দিয়ে যাবো। এখান থেকে কিছু জিনিস আমি পড়বো। এটা dajjal.com বলে একটা ওয়েবসাইটের 2010-এর একটাই, এখনকার না, 2010-এর একটা পেপার। তো এখানে কথাগুলো আসছে আর কি, এই যে কথাগুলো আমি বললাম, যে এই কথাগুলো এখানে আসছে। কয়েকটা টার্ম বললাম আমি, খেয়াল করেন। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বললাম না, তারপরে বললাম প্রেডিক্টিভ প্রোগ্রামিং, মানে এমন একটা প্রোগ্রামিং যেটা আপনার রেজাল্টটা জানেন যে এই করলে এই হবে, তাই না? এই করলে এই হবে। এই যে এই সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত জিনিস মানুষ প্রোপাগেট করতেছে, তারা খুব ভালো করে জানে যে কি করলে কি হবে। আমি উদাহরণ দিব পরে সময় থাকলে। কালচার ক্রিয়েশন, মানে আপনাকে নতুন করে আপনার জন্য কালচার ক্রিয়েট করতেছে। কালচার কিন্তু ক্রিয়েট করার জিনিস না, কালচার কিন্তু ওভার দ্য পিরিয়ড অফ টাইম আপনি আস্তে আস্তে একটা জিনিস আপনার ভিতরে আসে, সেটাকে আমরা কালচার বলি। ফর এক্সাম্পল, আমি ক্লাস 6-এ থাকতে একবারই জীবনে বরিশাল গেছি। ওই সময় গিয়ে দেখলাম ধান, মানে পৌষ মাসের ধান ওঠার পরের সময়টা সমাজ খাওয়া বলে একটা খাওয়া খাইলো ওই গ্রামের লোকরা। সেটা কি? সবাই মিলে ওই বড় করে ভাত রান্নলো, সেই বাঁশের ঝুড়িতে ওটা ফেললো, বাঁশের টুকরিতে,
তারপর ওটাতে তেল মাখাইলো কেমন করে, আর গরুর গোস্ত ঝাল করে রান্না করলো আলু দিয়ে, সবাই একসাথে খাইবেন। এটা হয়তো তাদের ওই, আমি এটা সিলেট, আমার বাড়ি সিলেট, সিলেটে এই জিনিস নাই। এটা তো বরিশালের ওই সোসাইটিতে হয়তো 500 বছর বা 200 বছরে গড়ে উঠছে এই ট্র্যাডিশনটা, তাই না? এটা কি কালচার বলি আমরা? কালচার কিন্তু এভাবে গড়ে ওঠে, উপর থেকে চাপায় দেওয়া যায় না। কিন্তু এখন দেখবেন আপনারা খেয়াল করলে যে কালচার ক্রিয়েশন চলতেছে। যেমন আমি এই দেশে বড় হয়েছি, আমার বাবার ঢাকা নিউ মার্কেটের দোকান ছিল, আমাদের কাপড়ের দোকান ছিল। তো আমাদের এখানে দেখতাম যে পয়লা বৈশাখে আপনার সোনার দোকান থেকে মিষ্টি পাঠাইত, আর একটা লাল খাতা দেখতাম সোনার দোকানগুলোতে, এই পর্যন্ত। দ্যাট ওয়াজ পয়লা বৈশাখ। পাকিস্তানি আমলে কথা বলতেছি। বাংলাদেশ হওয়ার পরেও ঠিক আছে, আচ্ছা, বোঝা যায় যে কোথাও মেলা টেলা হয়। 80s থেকে এটা হয়ে গেল আমাদের 1000 বছরের ঐতিহ্য। কে বললো এটা 1000 বছরের ঐতিহ্য? কোথায় পাইলেন আপনি যে মঙ্গল শোভাযাত্রা যেটা হয়? এটা হচ্ছে কালচার ক্রিয়েশন। আপনাকে বলা হলো যে এইটাই আপনার কালচার, এটাই আপনাকে মানতে হবে, এটাই আপনারই। এটার কথা বলছেন আর কি এই কাগজটাতে, পরের মূর্তিতে বলছেন। আচ্ছা, আমরা এখানে ছোট্ট একটু করি, একটু কথাবার্তা বলি। এই ব্যাপারের কিছু কথা বলবো আমি। এটা আপনাদের দরকার হলে আমি লিঙ্ক দিয়ে দিব ওনার কাছে, উনি পরে আপনাদেরকে দিতে পারবেন, আপনারা দেখবেন। এখানে প্রথমত বলতেছেন, টেলিভিশন এবং সোশ্যাল মিডিয়া আর এফেক্টিভ ব্রেন ওয়াশিং অ্যান্ড সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টুলস। ব্রেন ওয়াশ করার জন্য এবং সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কাকে বলে? যে কলা কৌশলের মাধ্যমে নৈতিকতা, দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ পরিবর্তন করে দেয়া হয় বা দেয়া যায়। এই যেটা বললাম যে পরকীয়া শব্দটা যে 20 বছর আগে ওয়াজ আননোন টু মি, আপনাদের কাছে আমি জানি, এই শব্দটা ছিল না। এই শব্দগুলো কিন্তু আমরা এখন দৈনন্দিন জীবনে ব্যবহার করতেছি, এবং কোনো বাবা ছেলে মেয়ে মা ব্যবহার করতেছেন, কোনো নাই, কারণ কোনো সমস্যা নাই, কোনো লজ্জা নাই, কোনো সংকোচ নাই। এটাই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। যে জিনিসটা আপনি এমনিতে পরিবর্তন করা যাইতো না, কোনো কোনো জিনিসের মাধ্যমে, উপন্যাস হোক, গল্প হোক, সিনেমা হোক, গান হোক, কবিতা হোক, এর মাধ্যমে আপনাকে অভ্যস্ত করে তুললো একটা জিনিস যেটা আপনি কল্পনা করতে পারতেন না। আমি 2004 সালের লাস্ট শেষে জাহাজ থেকে নামলাম, এখানে সেটেল করলাম। মানে আমার পরিচয় তো দেই নাই, সেটা রয়ে গেছে, পরে দিয়ে দেবেন একটু। উনি বলছিলেন একটু ইন্ট্রোডিউস করেন নিজেকে। সরি, আমি বেসিক্যালি জাহাজি, মেরিন ইঞ্জিনিয়ার। তো 2004-এর শেষে 5-এর শুরুতে আমি আর যাবো না, এরকম একটা চিন্তা করলাম আর কি। তো তখন আমার মনে আছে janna.org বলে ইন্টারনেট আছে বাসায়, একটা খুব সুন্দর ওয়েবসাইট, এখন আছে কিনা আমি জানি না, মেয়েদের দিয়ে পরিচালিত, খুব সুন্দর। তো ওদের একটা মেমা লিস্ট, মানে 1000টা ওয়েবসাইটের লিস্ট দিছে ওরা, যেগুলা ইসলামিক ওয়েবসাইট আর কি। আপনি চাইলে ওখানে ইসলামিক জিনিস মেটেরিয়াল পাবেন আর কি। ওইটা থেকে এক ক্লিক পরে একটা, আমি নাম বললাম না, একটা ওয়েবসাইট, ওইখানের একটা ক্লিকে ওমেন সিকিং ওমেন ইন বাংলাদেশ, 2004-এর কথা বলতেছি আমি, 2004-এর শেষ 5-এর শুরু। এখনকার অবস্থা আমি জানি না কি। আমার ওয়াইফের সাথে আমি আলোচনা করলাম যে দেখছো মেঘে মেঘে কত বেলা হয়েছে, কোথায় যাচ্ছি আমরা। তখন আমার ওয়াইফ বললো তুমি ওই জুমার আমি তখন কাটাবন মসজিদে যেতাম, ওইখানে খতিবদের সাথে পরিচয়, বিশেষ করে ডক্টর হিজবুল্লাহ বলে একজন ছিলেন, কুষ্টিয়া ইউনিভার্সিটির টিচার, ওনার সাথে ভালো কাজের ছিল। বলেন যে ওনাকে বললো এগুলো যেন আলোচনা করে একটু। তা আমি বললাম হ্যাঁ ঠিক আছে বলবো। তারপরে আমি চিন্তা করলাম যে উনি তো হুজুর, যাই বলেন, পিএইচডি করছেন, কিন্তু উনি বেসিক্যালি তো আলেম, উনি হয়তো এগুলোর খবর রাখেন না। শুধু শুধু ওনাকে হারানোর একটা রিস্কে গিয়ে লাভ নেই, আমি আর বলি নাই শেষ পর্যন্ত, বুঝছেন? মানে এই ব্যাপার 2004-5-এ ছিল। আমরা এই জিনিসগুলা কি মানে বেহায়ামিতে ইউজড হওয়ার একটা ব্যাপার আছে। আমরা বলি না নির্লজ্জতা যেটাকে বলি, এটাতে ইউজড হওয়ার একটা ব্যাপার আছে। এটা আপনার অনেকটা ধরেন, আপনি ট্রেনে কখনো ট্রাভেল করেন, যদি কমলাপুর স্টেশনে পরে কারণ বাজার যেটা বলি, ওটা যখন পার হবেন তখন দেখবেন শুটকির আড়ত আছে, প্রচন্ড গন্ধ আসে ভিতরে। তো সবাই করে কি, ট্রেনের যাদের জানলা বন্ধ তাদের তো বন্ধ, বাকিরা জানলার কাঁচটা ফেলে দেয় অন্তত। কিন্তু আপনি কাঁচ দিয়ে বাইরে তাকিয়ে দেখবেন যে ওরই ভিতর কেউ নামাজ পড়তেছে, কেউ ওযু করতেছে, কেউ বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, দৈনন্দিন কাজকর্ম চলতেছে। তার নাকে কিন্তু গন্ধটা লাগতেছে না, কারণ সেই ইউজড হয়ে গেছে। বেহায়ামি কিন্তু এরকম একটা জিনিস, বেহায়াপনা যেটাকে আমরা বলি। আপনি আস্তে আস্তে ইউজড হয়ে যান। আপনি আপনার মেয়ের সাথে বসে একটা সিরিয়াল দেখতে পারেন, যেখানে এমন ডায়লগ আছে যেটা আপনি আপনার মার সাথে বসে যদি কখনো দেখতেন, তাহলে আপনি মাটিতে মিশে যেতে ইচ্ছে হতো আপনার। এইভাবেই কিন্তু আমরা ইউজড হয়ে যাই জিনিসগুলো। যাই হোক, এরপরে বলতেছেন যারা
আহ, যারা ইউজেনিক্স ইউজেনিক্স শব্দটা জানেন আপনারা, শুনছেন কখন? ইউজেনিক্স ইউজেনিক্স হচ্ছে সিলেক্টিভ ব্রিডিং, মানে সুপিরিয়র রেস যারা, তাদের বংশবৃদ্ধি হবে, ইনফিরিয়র রেস যারা আমাদের মতো, তাদের বংশটা নিয়ন্ত্রিত থাকবে, বা তাদের জনসংখ্যাটা নিয়ন্ত্রণ করা হবে। আপনারা এটা জানেন বোধ না, এটা কিন্তু যারা দুনিয়াকে নিয়ন্ত্রণ করে তাদের একটাই, যে নন হোয়াইট নন জু যারা আমাদের পপুলেশনটা যেন নিয়ন্ত্রণে থাকে, হ্যাঁ, এবং তারা যেন আমাদেরকে রুল করতে পারে। একটা লিমিটের বাইরে পপুলেশন গেলে কিন্তু রুল করতে পারবে না, সেই জন্য কিন্তু তারা চায় এটা। আমি একটা বইয়ের কথা প্রায় বলি, ডেথ অফ দ্য ওয়েস্ট বইটার নাম। এই বইটা লিখছেন হচ্ছে প্যাট্রিক বুখানান। উনি কিন্তু একসময় রিপাবলিকান নমিনি ছিলেন, প্রেসিডেন্ট ইলেকশনে দাঁড়াতে চাইছিলেন। তো উনি লিখছেন বইটা, উনি বলছেন যে ওয়েস্টের ডেথ হবে ওই বাচ্চার উইম্পার বলে, মানে বাচ্চারা উয়া করে না, ওইটার থেকে হবে, অস্ত্র দেওয়া হবে না। মানে বোঝাতে চেয়েছে যে পপুলেশন বুম হবে নন হোয়াইটদের, নন ওয়েস্ট যারা, বা মানে অরিয়েন্টাল যারা, তাদের এমন ভাবে হবে যে সেখান থেকে দুনিয়া তারা টেক ওভার করবে। সো আমাদের পপুলেশন কার্ভ করার জন্য বা নিয়ন্ত্রণে রাখাটা তাদের একটা এজেন্ডা। কিন্তু যারা ইউজেনিক্স ব্রিডিং এ বিশ্বাসী এবং পৃথিবীর জনসংখ্যা নিয়ন্ত্রণের মাধ্যমে যারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে চায়, তারা পরিবার ব্যবস্থার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তারা আপনার পরিবার ভেঙে দিতে চায়, আপনার পরিবারটা ভেঙে দিতে চায়। যারা চায় না যে মানুষ বিয়ে করুক, মানুষ ফ্যামিলি মানে সংসার করুক, মানুষ পরিবার গঠন করুক, তারা সরাসরি প্রত্যেকটা মানুষের সাথে যোগাযোগ স্থাপন করতে চায়, ইন্ডিভিজুয়াল হিসেবে আপনাকে দেখতে চায়। পরিবার হইলেই তো বাপে বাপে পারমিট করলো কিনা এই কথাটা আসবে না। কোন একটা জিনিস, সে ধরেন একটা গে প্যারেডে যাবে, পরিবার যারা আছে সে তো বাপের কথা শুনতে হবে, মায়ের কথা শুনতে হবে, তাই না? মানে একটা কোনো একটা জিনিসে যাবে, মানে যেটা ইসলাম বিরুদ্ধ, যেটা সমাজ বিরুদ্ধ। কিন্তু পরিবার যদি না থাকে, সে যদি ইন্ডিভিজুয়াল হয়, তাকে কন্ট্রোল করা ইজি। আপনার সরাসরি ওই পিরামিডের চূড়ার সাথে যুক্ত, আপনার কোনো ইসের মাধ্যমে যাইতে হবে না। সেই জন্য কি দরকার? নৈতিকতা, দৃষ্টিভঙ্গি, মূল্যবোধের পরিবর্তন দরকার। নৈতিকতার পরিবর্তন হইতে হবে, দৃষ্টিভঙ্গির পরিবর্তন হইতে হবে, মূল্যবোধের পরিবর্তন হইতে হবে। আর সেই পরিবর্তন সাধনের জন্য টিভি, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, কার্টুন, গেম ইত্যাদিকে টুলস হিসাবে তারা ব্যবহার করে আর কি। তাহলে সরাসরি কন্ট্রোল করতে পারবে তারা। যদি ইন্ডিভিজুয়াল বানায় দেয় আপনাকে, কোনো পরিবার নাই, ইন্ডিভিজুয়াল, আপনি কানেক্টেড, আপনি সিটিজেন, তাহলে খুব ইজিলি নিয়ন্ত্রণ করতে পারবে। এবং আপনাকে এই যে অনেক অনেক কথা আছে এখানে, আমি সব বলতে পারবো না, তারপরেও বললাম যে সরাসরি আপনার উপর নিয়ন্ত্রণ রাখবে। আমরা মুসলিম, এখানে তো আমরা ইসলামিক স্কুলে কথা বলতেছি, তাই না? মানে এখানে ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে কথা বলবো। আমরা আমাদের জন্য কালেকটিভিজম খুব ইম্পর্টেন্ট। কালেকটিভিজম আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবখানে দেখবেন কালেকটিভিজম, সমাজবদ্ধতা। জন্মের পরে রাইটলি অর রংলি আমরা আজান দিই, তাই না? কি করতে দিই? জানাইতে দিই আমার একটা ছেলে হয়েছে, তাই না? শুনছেন না গ্রামে অসময়ে আজান হলে ও কার ছেলে হয়েছে জানি। এটা রাইট না রং, এটা আরেকটা বিতর্ক, সেটা যাচ্ছি না। আকিকা সবাইকে বললেন, তাই না? আসল খতনাতেও বলে, খতনাতে বলে দোষের কিছু না, বলতে পারে, কিন্তু এটা মানে রিলিজিয়াস হিসেবে ধরা যাবে না আর কি। খতনাতেও মানুষকে জানায় আমার ছেলের খতনা হয়েছে। অ্যান্ড অনওয়ার্ড আপনার যত ইবাদত, আপনার রোজা কালেকটিভ, আপনার হজ কালেকটিভ, তাই না? আপনার ঈদ কালেকটিভ, আপনার জানাজা কালেকটিভ, এভরিথিং, মানে সবখানে দেখবেন কালেকটিভিজম। আর এর উল্টাটা হচ্ছে কাফেরদের ইন্ডিভিজুয়ালিজম। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এটা হলো কাফেরদের স্লোগান বেসিক্যালি। এটার এক্সটেনশন কি? আমার শরীর আমি দিব, যাকে খুশি তাকে দিব, বলে না? এই যে আজকালকার ফেমিনিস্টরা বলে এটা আমার ব্যাপার, আমি কি করবো এটা আমার শরীর নিয়ে কি করবো এটা আমার ব্যাপার। ইসলামে কিন্তু আপনার শরীর নিয়ে কি করবেন এটা আপনার ব্যাপার, আপনার লাইফ নিয়ে কি করবেন সেটাও আপনার ব্যাপার না। যে জন্য আত্মহত্যা করতে পারেন না, আপনি চাইলে আপনার লাইফ নষ্ট করতে পারেন না ইসলামে। যাই হোক, এরপরে এখানে একটা ফতোয়া আছে, এই পেপারটা আমি ওনাকে দিব, পরে আপনারা কালেক্ট করে নিন বা দিব, এটা দিয়ে হালকা করছি আমরা বেশ কয়েকটা। এখানে একটা ফতোয়া আছে লাজানা দাইমা। লাজানা দাইমা হচ্ছে ইসের আপনার এই যে সৌদি আরবের যে ফতোয়ার যে কমিটি, সেটা এখানে তখন যারা যারা ছিলেন তাদের নাম আছে, আপনারা হয়তো সবাই নাম চিনবেন না। আব্দুল রাজ্জাক আল আফিফি, ওনার নাম হয়তো অনেকে জানেন।
তো যে কমিটিটা তার নাম আছে, বলতেছেন যে বাট ইট ইজ ইন রিয়েলিটি অ্যান্ড ইন ইটস ইন্টেরিয়র কল পারমিসিভ টু পারমিসিভনেস। এই যে টেলিভিশন বা এই ইগুলো আপনার কিসের দিকে ডাকে, বা এই সোশ্যাল মিডিয়া কিসের দিকে ডাকে, এর জিনিসগুলো এমডেড কি কি চায়, তারা কি করতে চায়? তারা চায় আপনাকে পারমিসিভনেস, মানে পারমিসিভনেস বুঝেন তো, মানে সবকিছু চলে, মানে সমস্যা কি? আজকাল আমাদের দেশের টিভিতে দেখে কিনা আমি জানি না, প্রডিউস নাটক, আজকে অনেক নাটক প্রডিউস করে না, সাইড লাইনে অনেকে প্রাইভেটলি করে, বা সেগুলো আমাদের বিক্রি করে আবার টিভি বা অন্যান্য ইসের কাছে। সেখানে একটা স্টুডেন্ট তার টিচারকে, মেয়ে টিচারকে প্রপোজ করতেছে, এটা উপযোগ্য। কিন্তু আমাদের এখানে, আমাদের দেশের সিরিয়াল নাটক, এটা মানে আম নাটক, কোনোই না, কোনো রেটেড কিছু না, সেটাতেও একটা উপজীব্য বা একটা প্লট হচ্ছে যে ছাত্র টিচারকে ক্রাশ বলে না, ক্রাশ টিচারের প্রতি, এবং টিচারকে প্রপোজ করতেছে, বা এই ধরনের গল্প। মানে এইগুলো কিন্তু আপনার এই যে যেটা বললাম সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বলেন, যাই বলেন, আজকে কিন্তু আপনার কাছে ডাল ভাত। এগুলো আপনি হয়তো দেখেন বা না দেখেন, কিন্তু আপনি এটা খুব খুব শক্তভাবে কি দেখছেন নাকি কোথাও প্রোটেস্ট করছে কি এই থিম ই করা যাবে না? কেউ করে নাকি? আচ্ছা, তো বলতেছেন পারমিসিভ টু ডিকে, ক্ষয় করতে চায়, আপনার মূল্যবোধকে ক্ষয় করতে চায় এসবের মাধ্যমে। অ্যান্ড টু ফ্যাক্টরস অফ টার্ময়েল অ্যান্ড ডিসইন্টিগ্রেশন অফ ইন সোসাইটিস, সমাজটাকে ভেঙে দিতে চায়। ওই যে বললাম আগে, সংসার থাকবে না, সমাজ থাকবে না, পরিবার থাকবে না, শুধু ইন্ডিভিজুয়ালস থাকবে। অ্যান্ড টু দ্য স্প্লিটিং অফ হ্যান্ডহোল্ডস অফ নেশনস অ্যান্ড টু দ্য ডিস্ট্রাকটিভ সাবভার্সিভ অ্যানহাইলেশন of the edifice of legal injunctions and noble characteristics, morals, bracket, and the corruption and destruction of civilization. এইগুলা চায়। কারা চায়? ওই যে বললাম, এক শ্রেণীর মানুষ আছে, তারা অ্যানার্কিস্ট, তারা এই আপনার ইউজেনিক্সে বিশ্বাস করে, তারা সুপিরিয়র রেসে বিশ্বাস করে, তারা পৃথিবী কন্ট্রোল করতে চায়, হ্যাঁ, তারা সমাজটাকে ভেঙে দিতে চায়, সংসারকে ভেঙে দিতে চায়। আরো আছে, এখানে আমরা পরে পড়বো। বাবা মা যে শত্রু বাচ্চাদের, এটা তারা বাচ্চাদের বোঝাইতে চায়। অনেক কার্টুন, আপনারা জানেনও না, অনেক কার্টুন আছে, অনেক অনেক কি বলবো, মানে ডকুমেন্টারি আছে, যেখানে তারা দেখাবে যে বাবা মা বাচ্চাদেরকে সবকিছুতে না 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 বলে, রেস্ট্রিক্ট করে। বাবা মা বাচ্চাদের শত্রু। আপনারা কার বয়স কত আমি জানি না, বাট ধরেন 96 থেকে 2001 আওয়ামী লীগের ওই সময়টাতে আপনার 21 টিভি, যেটা এটা টেরেস্ট্রিয়াল পারমিশন দিয়েছিল তাদেরকে অল্প সময়ের জন্য, সারাদিন না, হয়তো কয়েক ঘন্টার জন্য। টেরেস্ট্রিয়াল মানে বিটিভির মতো করে চলবে আর কি, যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো কর্নার থেকে দেখতে পারবেন আপনি, কোনো কেবলের ব্যাপার নাই। তখন সেখানে একটা প্রোগ্রাম হয়তো বলতে চাই প্রোগ্রামটা ছিল টিনেজার স্কুল গোয়িং ছেলে বা মেয়েরা, তাদের বাবা মা সবকিছু তাদের নো নো বলে। একটা মেয়ে তার বয়ফ্রেন্ডকে নিয়ে আসতে চায়, বাবা অ্যালাউ করেন না, বা এটা করেন না, এই নিয়ে খালি অভিযোগ, বুঝছেন তো, বাবা মার এগেনস্টে অভিযোগ বলতে চাই। এইটা হচ্ছে অ্যানার্কিস্ট। আরেকটা গ্রুপের নাম হচ্ছে অ্যানার্কিস্ট, যারা অ্যানার্কিক, যারা কোনো সিস্টেম ফলো করতে চায় না, অথরিটি মানতে চায় না, আরেকভাবে বললে অথরিটি মানতে চায় না, অথরিটিটা ভেঙে দিতে চায়। সিমসনস বলে একটা কার্টুন আছে, আমি যদি একটাও দেখি নাই, কিন্তু আমি জানি ওইটার সম্বন্ধে, আমি পড়ছি, ওইটা নিয়ে আমার গবেষণা আছে ছোটখাটো। ওরা হলো অ্যানার্কিস্ট। তারা দেখবেন যে টিচারকে রিডিকিউল করতেছে, বাবাকে রিডিকিউল করতেছে, বাবাকে ঠাট্টা করতেছে, টিচারকে নিয়ে ঠাট্টা করতেছে। এই অথরিটিটা ভেঙে দিতে চায়, তারা হায়ারার্কি ভেঙে দিতে চায়। ইসলাম হচ্ছে কিন্তু রিলিজিয়ন অফ অথরিটি। আপনি জানেন যে ইসলামিক স্টেটের আমির বা শাসক যদি কেউ থাকেন, উনি কিন্তু নেক্সট টু গড, আল্লাহর পরেই কিন্তু ওনার অবস্থান, মানে আমাদের জন্য। ইভেন নামাজের ইসের কথা আপনি দেখেন, নামাজের ইমামের কথা দেখেন, যদি আপনি খেয়াল করেন যে এটা দেখে অনেকে মুসলমান হয়েছে। কয়েক বছর আগের কথা, এই মসজিদের হারামে তারাবির নামাজের আগে, তারাবি মানে এশার আগে, মানুষ হাঁটাফেরা করতেছে, হঠাৎ করে একামত হইলো, তারপরে ইস্তাউ বলে ই করলেন, 30 লক্ষ মানুষ লাইন ধরে দাঁড়ায় গেল। এটা দেখে কিন্তু অনেক কাফের মুসলিম হয়েছে, মানে জিজ্ঞেস করছিল আর কি, যে বলো তো এদের ডিসিপ্লিন করতে কতক্ষণ লাগবে। সবাই ঘোরাঘুরি করতেছে, ইফতার করছে, রোজার মাসে তারাবির আগে এশার আগে হাঁটাহাঁটি করতেছে, এদিক সেদিক ছড়ায় ছিটায় আছে। মানে দেখা গেল যে মানে মিনিট খানেকের ভিতরে হয়তো সব 30 লক্ষ মানুষ মানে সারিবদ্ধ হয়ে গেল। এই যে ডিসিপ্লিনটা, এটা কেন? কারণ আমরা ইমামকে মানি, তাই না? ইমামকে মানাটা মানে যেভাবে আমরা সেজদায় যাই, যেভাবে আমরা রুকুতে যাই, যেভাবে আমরা বাকি কাজগুলো করি, এটা বিশ্বাস করতে পারে না মানে কাফেররা, যে এত ডিসিপ্লিন হইতে পারে কোনো জাত।
একটা বই আমি পড়ছি, ইহুদির লেখা, এ হার্ট টার্নড ইস্ট, আপনারা পাইলে পড়েন, আমার কাছে আছে। অ্যাডাম লেবর বলে ওনার নাম। উনি বসনিয়ান ওয়ারের সময় মুসলিমদের মানে বসনিয়াকে কাভার করছিলেন, সাংবাদিক, ইউকেতে থাকেন, অরিজিনালি হাঙ্গেরিয়ান। উনি বলছেন যে মানে মুসলিমরাই পৃথিবীতে একমাত্র আল্লাহকে মানে আর কি, যেভাবে তারা একটা অর্ডারে রুকুতে যাচ্ছে, সেজদায় যাচ্ছে, মানে এই ডিসিপ্লিনটাকে উনি করছেন। তাহলে কি ইসলাম অথরিটির রিলিজিয়ান, যেটা বলতেছিলাম, ইসলামে এই যে মসজিদের ইমাম বা এই ইমাম যেরকম অথরিটি, তারপরে শাসক তো আরো বড় অথরিটি। ইমাম কিন্তু হওয়ার কথা হলো শাসকের, সে ডেজিগনেট করতে পারে আরেকজন হবে ইমাম। যতক্ষণ পর্যন্ত আল্লাহ বিরুদ্ধ কিছু বলতেছেন আপনাকে, আপনি কিন্তু বাধ্যতার কথা শুনতে, মুসলিম শাসকের কথা বলতেছে। আরেকটা অথরিটি কি আমাদের বাবা মা, বাবা বিশেষ করে বাবা মা, বাট আমাদের জন্য মানে বাবা কেন বলতেছে, উনি ঘরের আমির সেই হিসাবে বলতেছে। এটাও কিন্তু একটা অথরিটি, যতক্ষণ আল্লাহ বিরুদ্ধ কিছু বলতেছেন না আপনি কিন্তু তার অর্ডার মানতে বাধ্য। আরেকটা কি হাজব্যান্ড ওয়াইফের জন্য, তাই না? আপনি জানেন তো হাজব্যান্ডের ছাড়া, অনুমতি ছাড়া উনি ঘর থেকে বাইরে যেতে পারেন না, বাইরের কাউকে ঘরে ঢুকতে দিতে পারেন না। সিম্পল এজ দ্যাট। উনি যত আলোকিত হন, যত পিএইচডি হোল্ডার হন, প্রাইম মিনিস্টার হন, তারপরে ওনার হাজব্যান্ডের অনুমতি ছাড়া উনি বাইরে যেতে পারেন না, বা বাইরের কাউকে ঘরে ঢুকতে দিতে পারেন না। এটাই ইসলাম, আপনার পছন্দ হোক বা না হোক। এইটাকে ভেঙে দিতে চাচ্ছে, এই অথরিটিটাকে ভেঙে দিতে চাচ্ছে। তারা কোনো অথরিটি মানতে চায় না, তাকে অ্যানার্কিস্ট বলে আর কি। যে সিমসন কার্টনের কথা বললাম, বা এই ধরনের আরো লিটারেচার আছে, আরো অনেক কথা আছে। এরপরে আমরা একটু দেখি। আচ্ছা, আমরা আশা করব এখনো না করে থাকলে আপনি আপনার ঘরের টিভিটি পরিত্যাগ করবেন। শুধু টিভি নয়, বর্তমানে অন্য যা কিছু আছে টিভির ভূমিকা পালন করে, সেসব থেকে আপনি নিজেকে এবং নিজের আহালকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। এটা আমি আপনাদেরকে বলছি। মানে এখনো যদি না বুঝে থাকেন, এটা নিয়ে পড়াশোনা করবেন, কতটুকু ড্যামেজ হয়েছে দেখবেন, এবং এটা বন্ধ করার চেষ্টা করবেন। এটা ইম্পসিবল না, এটা ভেরি মাচ পসিবল। 2001 থেকে আমার বাসায় টিভি নেই। আমার বাসায় 2টা বাচ্চা বড় হয়েছে, জিরো স্ক্রিন টাইম দিয়ে বড় হয়েছে। আমরা 4জন অ্যাডাল্ট 2টা বাচ্চাকে, 4জন অ্যাডাল্ট বলতে বাবা মা দাদা দাদি, সার্বক্ষণিক সময় দিচ্ছি। তারা যখন হাঁটতে চলতে শুরু করছে, আমরা নিউজ পেপার বন্ধ করে দিয়েছি বাসায়, নিউজ পেপার বন্ধ করে দিচ্ছি। তার আগে আমরা আমাদের সময় রাখতাম, 2 টাকা ছিল না, একটা ছবি টবি থাকতো না ওটাই। তারপরে দেখলাম যে ওটাতে ছবি আসতে শুরু করলো, 2 টাকার নিউজ পেপারও ছবি আসতে শুরু করলো। আমরা কয়টা পর্যন্ত যাবো বলছিলাম, 2 টাকার নিউজ পেপারে ছবি আসতে শুরু করলো, আমরা নিউজ পেপার বন্ধ করে দিলাম। সহজ না কিন্তু বাচ্চা মানুষ করা, বাচ্চা পালা সহজ না। মায়ের পায়ের তলায় যে বেহেশত এমনি এমনি হবে না। আপনি ফেসবুক চালাইলেন আর তারে একটা ধরাই দিলেন, আপনার পায়ের তলায় বেহেশত কিনা, এটা একটা প্রশ্নের সম্মুখীন হবে, কারণ আপনি মায়ের দায়িত্ব পালন করলেন না বা করেন না। চিন্তার ব্যাপার আছে। আমাদের ফ্যামিলিতে 6জন অ্যাডাল্ট, গ্রেটার ফ্যামিলিতে 6জন অ্যাডাল্ট। আমি, আমার ওয়াইফ, আমার ছেলে, আমার ছেলের ওয়াইফ, আমার মেয়ে, মেয়ের জামাই। আমাদের কারো ফেসবুক অ্যাকাউন্ট নাই, আমরা ফেসবুকিং করি না কেউ। আমার ছেলেকে অনেকে চিনেন না, ফেসবুক অ্যাকাউন্ট নাই আমাদের, আমরা ফেসবুকিং করি না। আমরা অনেক কষ্ট করছি বাচ্চাগুলোকে বড় করতে, কষ্ট করতে হবে, এখনকার সময় আরো বেশি করতে হবে। এবং কখন আপনি দিচ্ছেন তাদের হাতে এইসব জিনিস, যখন আপনি তাদেরকে অবহেলা করতেছেন, সময় দিতে পারতেছেন না, সময় দিচ্ছেন না, দিতে চাচ্ছেন না। আপনি নিজেই হয়তো ডিভাইস অ্যাডিক্টেড, তো আপনি তাকে কি সময় দিবেন? আপনি তাকে আটকা ধরাই দিচ্ছেন। আচ্ছা, এরপরে আপনার একটু অগোছালো মনে হলে মাফ করে দেন, অনেক বড় জিনিসকে ছোট করে করছি তো একটু অগোছালো মনে হইতেই পারে। এখানে ওনারা বলতেছেন, উই অ্যাডভাইস ইউ ফর দ্য সেক অফ আল্লাহ, আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে অনুরোধ করতেছি বা অ্যাডভাইস করতেছি, আমরা নসিহা করতেছি, দ্যাট ইউ গেট রিড অফ ইউর টেলিভিশন, অথবা আর যা কিছু। আমি বললাম তো এটা পার্সোনাল টেলিভিশন, এখন টেলিভিশন হচ্ছে মারাত্মক, টেলিভিশন হচ্ছে মারাত্মক। And that you do not give away your children
টু টেলিভিশন ফস্টার কেয়ার। ফস্টার কেয়ার বুঝেন তো, মানে কেয়ার অফ আর কি। আর সময় মানে এই যে দায়ী আমরা কি বলি, এই যে হালিমা ওনার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছিল না, এটা ফস্টার কেয়ার আর কি। উনি পালবেন, উনি বড় করবেন। টেলিভিশনের কাছে ছেড়ে দেন না বাচ্চাকে, বলতেছেন। বিকজ all you are doing is destroying their lives socially, morally and psychologically. Socially, morally, psychologically শেষ করে দিচ্ছেন তাকে। Whilst being deceived into thinking you are providing them entertainment. কিন্তু আপনি 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 প্রতারিত হচ্ছেন এটা ভেবে যে তাদেরকে আপনি আসলে এন্টারটেনমেন্ট দিচ্ছেন। এটা মনে করার কোনো কারণ নেই, আপনি আসলে তাদেরকে শেষ করে দিচ্ছেন। প্রেডিক্টিভ প্রোগ্রামিং এর একটা হচ্ছে, ধরেন আমি একটা অ্যাডভার্টাইজের কথা বলি, কিভাবে করে, কিভাবে তারা জানে আপনি কি করবেন। জাস্ট এটা বোঝাইতে আমি বলতেছি। সিঙ্গাপুরের, আমি তো চাকরি করতাম আগে বাইরে, সাবওয়েতে একটা বড় পোস্টার, ওইখানে মুভিং আছে স্লাইড টাইপের, তো লেখা in next 10 seconds something is going to happen to this poster. তারপরে নেক্সট স্লাইডটা আসলো, ইউ উইল রিড ইট। কথা বুঝছেন? আপনি এটা পড়বেন। এটা অ্যাডভার্টাইজমেন্ট, বুঝছেন? মানে এই পোস্টারটাতে যদি আপনি কোনো একটা কিছু লাগান তাহলে কি লাভ হবে এটা বোঝাচ্ছে আপনাকে, ঠিক আছে? তো এটা হলো প্রেডিক্টিভ প্রোগ্রামিং, মানে সে জানে আপনি এই কাজটা করবেন। আপনি যদি এই লেখাটা লেখে তাহলে আপনি এটা পড়বেন এবং পরবর্তীটা পড়বেন আপনি। এটা হচ্ছে আপনাকে প্রোগ্রাম করা, মানে সে এফেক্টটা জানে আপনার উপর কি হবে। সে সাইকোলজি পড়ছে, সে সোশ্যোলজি পড়ছে, সে আপনার সম্বন্ধে পসিবলি আপনার ডাক্তারি বিদ্যাও পড়ছে। সে জানে আপনাকে এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে। ইউএসএ তে সবচেয়ে বড় ইন্ডাস্ট্রির একটা হচ্ছে অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রি, এবং এটার উপর রিসার্চ আছে। একটা অ্যাডভার্টাইজমেন্ট 30 সেকেন্ডের একটা আপনার কমার্শিয়াল বানাইছে হয়তো $1 মিলিয়ন এটার চার্জ। এইভাবে চিন্তা করে বানায় তারা, এক্স্যাক্টলি কি বানাইলে আপনার মাথায় ঢুকবে এবং আপনি ওই মতো কাজ করবেন। এটা হচ্ছে প্রেডিক্টিভ প্রোগ্রামিং, যেটা আমরা বলছি আগে। তো এটা একটা কালচার ক্রিয়েশন, আমি বলে নিছি, আগেই বলছি। সেটা আমরা পরবর্তীতে আপনাদের সাথে হয়তো করলাম, একটা উদাহরণ দিছি কালচার ক্রিয়েশনের। এখন এই সমস্ত জিনিস এখানে এসে এক জায়গায় বলতেছেন ওনারা, ব্রিফ ওভারভিউ অফ দ্য রোল অফ টেলিভিশন অথবা সোশ্যাল মিডিয়া in destroying children, the family and society. চিলড্রেন ধ্বংস করবে, ফ্যামিলি ধ্বংস করবে, সোসাইটি ধ্বংস করবে। এটার উপরে জাস্ট আমি হেডলাইন গুলো পড়ে যাচ্ছি, আমার যদি সময় থাকে আমি আপনাদেরকে শোনাবো, নাহলে অন্য কোনো দিনই করবো। কি করবে তারা? সেক্সুয়ালাইজেশন অফ চিলড্রেন ফ্রম দ্য আর্লিয়েস্ট এজ পসিবল। একেবারে ছোট থেকে তাদেরকে যৌনতার ব্যাপারে সচেতন করে তোলা। আপনারা ডোনাল্ড ডাক অনেকে শুনছেন না, কার্টুনটার কথা? ডোনাল্ড ডাকের কিন্তু একটা ডেইজি ডাক আছে, ফিমেল কাউন্টার পার্ট। ওটার চোখগুলা এরকম, ওটার হার্ট একটা কি সব বাইর হয়, সব চোখগুলা এই আপনার কি বলে আইল্যাশেস বড় বড়, মানে একটা বাচ্চার সাথে সাথেই বুঝবে যে এখানে একটা মেসেজ আছে। এই ধরনের আরো আছে, আমি জাস্ট একটা কথা বললাম, এই ধরনের আরো অনেক আছে। ডেস্ট্রয়িং দ্য ডিফারেন্সিয়েশন বিটুইন ফেমিনিন এন্ড ম্যাসকুলিন, জেন্ডার কনফিউশন, অনেকখানে জেন্ডার কনফিউশন আসতেছে আজকাল। দেখেন এটা প্রোপাগেট করতেছে, মানে হি বা শি না বলে অন্য কিছু বলা, মানে জেন্ডার নিউট্রাল কথাবার্তা কিভাবে শেখানো যায়। আপনারা জানেন স্কুল কলেজে এগুলারই চলতেছে। ইনস্টিলিং হেট্রেড টুয়ার্ডস প্যারেন্টস অ্যান্ড টোটাল ইন্ডিপেন্ডেন্স ফ্রম দেম। প্যারেন্টসের এগেনস্টে হেট্রেড বপন করতে চায় তাদের ভিতরে, এবং ইন্ডিপেন্ডেন্ট করতে চায়। তাহলে কি করবে? কন্ট্রোল করতে পারবে। ওই যে বলছে উই আর কামিং ফর, বলছে না এলজিবিটি, বলছে ওইরকম জিনিস আর কি। হেট্রেড বপন করতে চায় আপনার ভিতরে। আমি ব্লগিং করতাম এক সময়, আপনার এখনো আছে, অ্যাকাউন্ট করি না আর কি, সময় নাই বা ইচ্ছাও করে না, সামওয়্যার ইন ব্লগে। তো আরো অন্য জায়গায় করছি। তো এক মহিলা, উনি রাজশাহী ইউনিভার্সিটি অ্যাসোসিয়েট প্রফেসর, কোন একটা মানে হিউম্যানিটিজ এর কোন একটা সাবজেক্ট, আমি ভুলে গেছি কিসের, সোশ্যালজি হইতে পারে বা ওই ধরনের কিছু। মুসলমান, এত বড় টিপ ওনার, লাল টিপ আর কি। উনি লিখতেছে বাবা মাই ছেলে মেয়েদেরকে সবচেয়ে বেশি নির্যাতন করে থাকে। আমি ওনাকে মন্তব্য করা যায়, তো আমি বললাম যে আপনি তো কথা ঠিক বললেন না, বাবা মাই বলছেন আপনি। আপনি যদি বলতেন বাবা মাও কখনো কখনো, আমি মানতাম। বাবা মাই কেন বলতেছেন? কারণ এটা তো আল্লাহর দেওয়া ফিতরা। আপনি কখনো এই যে 1.5 টন 2 টন 3 টন ওজনের বাইসন কখনো শুনছেন যে বাইসনের পায়ের নিচে বাইসনের বাচ্চা মারা গেছে? কখনোই দেখবেন মারা যায় না, কখনোই মারা যায় না। সেই বাইসনের সাথে সিংহের ডকুমেন্টারি দেখছি, সিংহের
যুদ্ধ হয়েছে, লড়াই হয়েছে, সেই লড়াইতে সে তার বাচ্চা মারা গেছে দেখে সে সিংহের বাচ্চাকে মানে পা দিয়ে পাড়া দিয়ে দিয়ে মারে ফেলছে, কিন্তু নিজের বাচ্চা তার পায়ের নিচে পড়ে নাই কখনো। আল্লাহ আমাদেরকে এইভাবে ফিতরার উপর জন্ম দিচ্ছেন। বাবা মা কি করে শত্রু হইতে পারে? ওর বলতেছে বাবা মাই বাচ্চাদেরকে অত্যাচার করে। তারা ভুল করতে পারে, আমাদের বাবা মা ভুল করতে পারেন, কিন্তু তারা আমাদের অনিষ্ট চাইতে পারে না। বাবা মার চেয়ে ভালো দুনিয়াতে কেউ কারোর জন্য কেউ কিছু চাইতে পারেই না, সম্ভবই না। যদি কেউ বলে এটা মিথ্যা কথা। কিন্তু তারা ভুল করতে পারে। একটা ছেলের হয়তো অ্যাপটিটিউড হচ্ছে সে আলেম হবে, বাবা মা তারা জোর করে কম্পিউটার সায়েন্স পড়াইতেছে, বাবা মা কিন্তু ভুল করছে, অ্যাজিউমিং যে এটাই তার জন্য ভালো, কিন্তু তারা মনে করছে এটা ভালো, সেই জন্য তারা করতেছে। কিন্তু এরা আপনাদেরকে বোঝাইতে চায় যে বাবা মা আপনাকে রেস্ট্রিক্ট করতেছে। আপনি যদি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যান, ঘর থেকে বাইরে হয়ে যান, বা বাবা মাকে অবজ্ঞা করতে পারেন, বাবা মাকে ডিফাই করতে পারেন, বাবা মাকে অবাধ্যতা যদি করতে পারেন, তাইলেই আপনি ভালো আছেন, তাইলেই আপনার কাছে দুনিয়াটা খোলা। বাবা মা সবকিছুতে নো নো বলে। আচ্ছা, এগুলা আমি আজকে মানে ডিটেলসে যাব না, শুধু হেডলাইন এইটা মানে কি কি এফেক্ট হয় এটা বলছেন ওনাদের, সেটা বলে নিই। ক্রিয়েটিং পারসেপশন অফ প্যারেন্টস অ্যাজ ক্রিমিনালস আন্ডার অ্যাজাম্পশন, মানে বাবা মারা একটা কথা আছে, ক্রিমিনাল না অ্যাজাম্পশন মানে কি, তারা ক্রিমিনালি আনটিল আদারওয়াইজ প্রুভেন। বুঝছেন তো কথাটা? একটা কথা আছে না, আইনের কথা আর কি। আপনি দোষী যদি নির্দোষ প্রমাণ করতে না পারেন, তো বাবা মারে তারা ওই অবস্থায় নিয়ে যায় আপনি দোষী। বাবা মা, প্রত্যেকটা বাবা মা দোষী, এবং তাদের সাথে যোগাযোগ আছে, তারা নানাভাবে যোগাযোগ করবে। কার্টুন গুলা মানে উপজীব্য, তাই অ্যানার্কিস্টরা সেটাই বোঝাইতে চায় আপনাকে। টম এন্ড জেরি খুব সিম্পল একটা কার্টুন। ওই কার্টুন অ্যাকচুয়ালি কি করে, হায়ারার্কি বা অথরিটিকে ডিফাই করে। আল্লাহ দেওয়া অথরিটি কি, বিড়াল ইঁদুরকে মারবে অথবা ইঁদুর বিড়ালকে ভয় পাবে, সেটাকে রিভার্স করতেছে তারা, সেটাকে রিডিকুল করতেছে তারা, আপনার ব্রেনে প্ল্যান করে দিতেছে যে এটা কোনো ব্যাপার না। মানে বুঝছেন তো ব্যাপারগুলো? এইভাবে তারা সবকিছু করে আর কি, মানে খুব সূক্ষ্মভাবে করে, স্লোলি করে, আস্তে আস্তে করে। অ্যান্ড প্যারেন্টস অ্যাজ এ গ্রেভ ডেঞ্জার টু দেয়ার চিলড্রেন, এটাও তারা এই করে যে বাপ মা খুব, ওই যে বললো ওই মহিলা বলছে, বাংলাদেশি মহিলা, মুসলমান মহিলা, মুসলমান একটা নাম আমি ভুলে গেছি নাম, উনি বলতেছেন যে বাবা মাই ছেলে মেয়েকে সবচেয়ে বেশি নির্যাতন করে। Familiarization and introduction of magic and the occult avenue of shaitan and jinn ব্র্যাকেটে দিচ্ছেন। আপনি দেখবেন অনেক জাদুটোনা দেখা ওইসব জিনিসে। এখানে একটা ইসলামিক স্কুলের কথা বলি, ইসলামিক স্কুল, ভালো স্কুল। এই কয়দিন আগে 4টা বাচ্চাকে বের করে দিল তারা। একটা হচ্ছে 4, একটা হচ্ছে 2, একটা আরেকটা 2, একটা 1 বোধহয়। এর ভিতরে 4 এবং 2 হচ্ছে আপন বোন দুইজন। 1 যিনি, উনি ভাড়াটিয়া থাকেন, আর আরেকটা 2 যে বোধ হয় সে খালাতো বোন বা এরকম কিছু। তারা কি করে, মা এই যে খেয়াল করে নাই, মা তাদেরকে ডিভাইস দিছে, তার মায়ের উপস্থিতিতে বা অনুপস্থিতিতে বা যেভাবেই হোক তারা ইন্টারনেটে যায়, এসব দেখে। তারা একটা গেম খেলে, চার্লি চার্লি। আপনারা দেখেন খোঁজ করে আপনাদের ঘরে আর ঢুকছে কিনা। চার্লি চার্লি কি হয়েছে, এটা নাকি প্ল্যানচার্ট, বোঝেন? প্ল্যানচার্ট হলো আত্মা ডাকবেন আপনি, আত্মা ডাকবেন। আমাদের সময় ছিল, আমরা যখন বড় হচ্ছি তখনই ছিল এটা, যে এই মোমবাতি জ্বালায় একটা পয়সা নিবেন, কয়েন নিয়ে আমরা মোহাম্মদ আলী জিন্না বা ওই বড় বড় ক্যারেক্টার কাউরে ডাকবেন, তো তার আত্মা আসবে আপনার, এটা এই ধরনের ব্যাপার স্যাপার। এখন চার্লিকে ডাকলে চার্লি ইয়েস এবং নোতে উত্তর দিবে। এটা রাত্রে 12টার পরে বা 3টার দিকে করলে ভালো হয়, ঘর অন্ধকার করে মোমবাতি দিয়া। আপনি ইসলামিক স্কুলে পড়াইতেছেন তৌহিদ, আর এটা কি কুফর এবং শিরক, তাই না? মানে এইটাও আসছে কিসে, এইটার থ্রুতে আসছে। কিন্তু মা জানেও না, মা জানেও না। আমরা শুনছি যে মা কোনো খবরই নাই যে বাচ্চারা এই পর্যন্ত যাইতেছে। এখন 1-এর বাচ্চাটা বলতেছে যে আরেকজনকে শিখাইতেছে যে ওইটা লিখতে পারে না আর কি, ইউটিউবে যে সার্চ দিবে, কি সার্চ দিবে ওটা লিখতে পারে না। তখন বলছে দেখো পাশে একটা মাইকের ছবি আছে, মাইক্রোফোনের, ওইটা চাপ দিয়ে খালি কইবা সবকিছু চলে আসবে, কি কার্টুন বলবা সব কার্টুন চলে আসবে, টাইপ করতে হবে না। মানে টাইপ করে শিখে নাই কার্টুন, কিন্তু বলতে শিখতেছে আর কি। এই পর্যায়ে যাচ্ছে কিন্তু ইসলামিক ফ্যামিলি, ইসলামিক স্কুল। আপনারা কমপ্লেসেন্ট থাকেন না যে আমার কিছু হবে না, আমি তো ইমিউন, আমার দাঁড়িয়ে আছে, টুপি আছে, আমার কিছু হবার নাই, এটা কমপ্লেসেন্ট থাকেন না ইনশাআল্লাহ। এরপরে বলতেছেন এই ম্যাজিক এবং অকাল্ট, এটা যখন পড়ছি আমি তখন চিন্তা করছি যে, এটা 2010-এর বললাম তো, আমি তখন চিন্তা করছি যে এটার ভিতরে কি ম্যাজিক দেখাবে। মানে অকাল, যেটা আমরা আমরা যেটাকে ব্ল্যাক ম্যাজিক বলি, যেটা আমরা শিরক মনে করি, কুফর মনে করি, সেটা তো আর কি দেখাবে এটার ভিতরে। কিন্তু দেখেন এই এখন এসে বুঝতেছি যে কি দেখাচ্ছে আসলে। এখানে আছে কিছু কথা, কিন্তু তখনও ওইরকম না আর কি। মানে আমি যেটা মনে করছি এখন, যেটা বুঝতেছি সেটা না।
ডাম্বিং ডাউন অ্যান্ড রিডাকশন অফ ইন্টেলিজেন্স। স্ক্রিন যখন পরে আমরা পড়বো, আরো স্ক্রিন যখন দেখে তখন তাদের চিন্তা শক্তি আস্তে আস্তে কমে যায়, মস্তিষ্কটা অলস হয়ে যায়, মানে অনেক এফেক্টের একটা এফেক্ট এটা, চিন্তা করতে শিখে না। এটা আমরা পরে পড়বো, এটা পুরো পেপারটাই পড়তে পারলে ভালো হতো, কিন্তু এটা আমাদের আজকের আলোচ্য বিষয় না। সেই জন্য আমি জাস্ট খারাপ ইগুলা বললাম, খারাপ জিনিসগুলো বললাম। যদি আমার হয় তাহলে পরে আমি আরো কিছু দেখবো এখান থেকে, আমরা আমাদের মেন কোর্সে থাকি। তাহলে বললাম যে প্রেডিক্টিভ প্রোগ্রামিং এবং কালচার ক্রিয়েশন, এটা সম্বন্ধে আমরা সাবধান থাকব। আমাদের যদি কেউ বলে এটা আমাদের কালচার, আমরা আসলে দেখে নিব আসলে আমাদের কালচার কিনা। আমাদের কালচার বলতে কি বোঝায়, যেটা শত শত বৎসর বা হাজার বৎসর বা অনেক বৎসর ধরে ওভার দ্য পিরিয়ড অফ টাইম, যেমন যেমন আরবদের যে আতিথেয়তা আছে, এটা তাদের একটা কালচার। আপনারা দেখছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই ওয়াহি করে আসলেন, ওয়াইফের কাছে এসে ভয় পাইলেন, বললেন যে আমাকে ঢাইকা দাও, তখন উনি ভয় পাইতেছিলেন যে ওনাকে বোধহয় পজেসড কিনা, মানে কোনো খারাপ কিছু হইলো কিনা ওনার। তখন ওনার ওয়াইফ ওনার কতগুলো কোয়ালিটি বলছেন যে তুমি এই, তুমি এই, তুমি এই, তোমার কিছু খারাপ হওয়ার কথা না। একটা বলছেন কি, তুমি অতিথিদের করো, ওয়েলফেয়ারদের যারা মুসাফির তাদেরকে ভালো ট্রিট করো, বুঝছেন? এটা হচ্ছে মানে তাদের কালচার। এটা ওভার দ্য পিরিয়ড অফ টাইম তাদের ভিতরে আসছে, এখনো আছে তাদের ভিতরে। যারা আমরা তো আনফর্চুনেটলি খারাপ আরবদের সাথে আমাদের দেখা হয়, আদম ব্যাপারীদের সাথে দেখা হয়। আমরা যারা বাংলাদেশ থেকে কাজ করতে যাই সৌদি আরবে বা ইভেন হজে যাই, ওমরায় যাই, আমাদেরকে দালাল শ্রেণীর সাথে দেখা হয় সাধারণত। এই ধরেন ট্যাক্সিওয়ালা আপনাদের বেশি পয়সা চাইতেছে, আপনার মনটা খারাপ হয়ে গেল। তারপরে ওই লাগেজ তুলতে, মানে যে কোনো কিছুতে আপনি দেখবেন খালি এক্সপ্লয়েট করতেছে, আপনার মনটা খারাপ হয়ে গেল। আমরা কিন্তু এই মুসলিম আরব বলতে যেটা বোঝায়, তাদের সাথে আমরা উঠে বসি না। তাদের সাথে উঠা বসা করলে আমরা দেখতাম যে তারা কত অন্যরকম, এই ট্র্যাডিশন গুলা বা এই ভ্যালু গুলা তাদের ভিতরে এখনো আছে। আসেন আমরা ফিরে যাই। এই এই বইটাতে যে লেকচার টাইপের যেটা ছিল, সেটা বেসড অন একটা বই ছিল। এক সেকেন্ড, আমি সিরিয়ালটা মেনটেন করি, আমি একটু অফ ট্র্যাক চলে গেছে হয়তো। আচ্ছা, এক সেকেন্ড। এখানে এই যে প্রসঙ্গত একটা কথা বলে রাখি, 2016-তে ট্রাম্পের ইলেকশনের সময় একটা স্ক্যান্ডালাস জিনিস হয়েছিল। ক্যামব্রিজ অ্যানালিটিকা বলে একটা কোম্পানি আছে ব্রিটেনে, তারা কিন্তু বহু মানুষের পার্সোনাল ইনফরমেশন বিক্রি করে দিয়েছিল ট্রাম্প শিবিরের কাছে। ওই কোম্পানি বন্ধ হয়ে গেছে, একটা বিশাল স্ক্যান্ডাল। এর উপর একটা ডকুমেন্টারি আছে, আনফেয়ার গেমস, আপনারা দেখতে পারেন ডকুমেন্টারি। এখানে বলছে কি, আপনি 10টা-15টা লাইক দিলেন ফেসবুকে, এর উপর অ্যালগোরিদম এমন ভাবে করা আছে, মানে তারা অ্যানালাইসিস করতে পারে বা অ্যানালাইজ করতে পারে যে আপনার ওয়াইফের চেয়ে তারা আপনাকে বেটার চিনবে। আর আপনি কি পছন্দ, কি খাবেন, কি পরবেন, কি রং, কি মানে সবকিছু বলে দিতে পারবে আপনি। আপনি যে 10টা-15টা লাইক দিচ্ছেন। ট্রাম্পের ক্যাম্পেইন কি করছে, এই মানুষগুলাকে তারা কিন্তু ওই দাওয়াত দিছে, মানে ভোটের ক্যাম্পেইন যে করছে সেটা কিন্তু মানে ঢালাও ক্যাম্পেইন করে নাই। তারা এই মানুষগুলোকে গ্রুপে গ্রুপে ভাগ করছে। ধরেন আমি আল্লাহ বিশ্বাস করি, আমারে দিল যে মানে রিপাবলিকানরা হলো স্ট্রং বিশ্বাসী আর কি, এই করে আমারে পাঠাইলো একটা এই আপনার মেসেজ। এভাবে আপনার গ্রুপ গ্রুপ করে মেসেজ পাঠাচ্ছে, সাংঘাতিক রেজাল্ট পাইছে এটার থেকে। 16 ইলেকশনে যে জিতলো সে। এবং এটা একটা স্ক্যান্ডাল। কিন্তু স্ক্যান্ডাল কেন, ওই ক্যামব্রিজ অ্যানালিটিকা ওই ইনফরমেশন বিক্রি করছে, আপনার কি প্রেফারেন্স, কি চয়েস, কি পছন্দ করেন, কি অপছন্দ করেন, সব ভোটারদের বিক্রি করছে ওইখানে। এবং এটা বিরাট একটা স্ক্যান্ডালাস ছিল। তো এটা আপনাদেরকে বললাম আপনাদের বোঝার জন্য, যে আমরা মনে করি খুব ইনোসেন্ট ফেসবুক। আপনি যদি ফেসবুকের রেগুলার ইউজার হন, একটা সময় আসবে আপনি আপনার জীবন চেঞ্জ করে ফেলতে পারবেন, নাম চেঞ্জ করে ফেলতে পারবেন, কিন্তু ফেসবুকের যে ইনফরমেশন আপনি দিচ্ছেন এবং আপনাকে যারা যেভাবে চিনবে তারা বা যেভাবে ট্র্যাক করবে, ওটা বুঝতে পারবেন না। মানুষ মানুষ চাইবে যে আমি যদি মরে যেতাম বা আমি যদি আরেকজন মানুষ হয়ে যেতে পারতাম, এরকম একটা সময় আসবে। যারা ফেসবুক নিয়ে, যারা এখানে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এর 2-4 জন আছেন আমি চিনি, যারা যারা ফেসবুক নিয়ে করেন, আপনারা দেখেন, গবেষণা করে দেখেন। আচ্ছা, আসেন একবার আমরা এই 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 এইটা যেটা প্রথম আপনাকে বললাম, যেটা বললাম যে গল্পটা পড়লাম, এই বুকলেট থেকে আমরা বাকিটুকু একটু দেখবো। এই বুকলেটটা বেসড অন একটা ছোট্ট বুকলেটের উপর বেস, সেটা হচ্ছে স্ট্রেঞ্জার্স ইন আওয়ার হোম, টিভি অ্যান্ড আওয়ার চিলড্রেন্স মাইন্ড। এখান থেকে, এটা একজন পশ্চিমা আলেম, যদিও আমি বলতেছি না সে আলেম বলে তাকে ফলো করবেন তা না, আমি তাকে ফলো করি না, কিন্তু তার মানে
সে মাঝহাবি, সে মালিকি বা সুফি টাইপের একটু ইনক্লিনেশন আছে, কিন্তু খুব ওয়েল রেড মানে ভার্সেটাইল, অনেক জিনিস নিয়ে তার পড়াশোনা। এই তার মতো পড়াশোনা বা তার মতো ডেলিভারি আমি আর কোনো মুসলিম আলেমকে করতে দেখিনি। কিন্তু আমি বলতেছি না তাকে ফলো করেন, কারণ আমি তাকে ঠিক মনে করি না এই রেসপেক্টে আর কি, যে সে স্ট্রং মাজাবি একটা ইয়ে ফলো করে এবং কিছুটা সুফি ইনক্লিনেশন আছে। তার নাম হচ্ছে হামজা ইউসুফ হ্যানসন, অনেকে জানেন তার নাম। আমি অনেক কিছু শিখছি তার কাছ থেকে এক সময়, যখন আমার দিনের জ্ঞান এরকম ছিল না, কিন্তু তার কাছে প্রাইমারি অনেক জিনিস শিখছি, অনেক অনেক ইয়ে আছে। যাই হোক, এই সে মূল বক্তব্যটা হচ্ছে সুজান আর জনসন বলে একজন মহিলার। তিনি, আপনি একলা খাইবেন, আমাকে খাওয়াবেন না? এখন না, এখন খেলে সময় টান পড়বে, জাস্ট জোক। উনি এমডি, ডক্টর অফ মেডিসিন যেটা আমরা বলি, মানে পিএইচডি, মেডিসিনের উপর যখন কেউ পিএইচডি করে তখন। অ্যাসিস্ট্যান্ট ক্লিনিক্যাল প্রফেসর অফ পেডিয়াট্রিক্স, ডিভিশন অফ বিহেভিয়ারাল অ্যান্ড ডেভেলপমেন্ট পেডিয়াট্রিক্স। 1999 সালের একটা লেখা তার, উনি প্রেজেন্ট করেন একখানে বাচ্চাদের উপর, বাচ্চাদের আপব্রিঙ্গিং এর উপর, বাচ্চাদের সান ফ্রান্সিসকোতে 1999 সালের 5 জানুয়ারি, সেটার উপর এই বেসটা, যে কেন তাদের মনোযোগ নেই, বাচ্চাদের মনোযোগ থাকে না কেন পড়াশোনায়। আমরা তো বললাম যে স্কুল চালাই, তো প্যারেন্টস মিটিং গুলোতে আমি থাকি, তো আমাদের টিচাররা মন্তব্য লিখে দেন, এই যে ম্যাথমেটিক্স এরকম, ইংলিশ এরকম, এটা এরকম, এটা এরকম, মনোযোগ নেই, মনোযোগ এই উপর থাকে মন্তব্য। অমনোযোগী দেখলে আমি কি বলি, 3টা জিনিস বলি। যে রাত্রে কখন ঘুমায়, একটা বলি। রাত্রে যদি দেরিতে ঘুমায়, এই বাচ্চা পরের দিন তার ঘুম ঘুম লাগবে, অবভিয়াসলি লাগবে। 2 নাম্বার জিজ্ঞেস করি কি খায়, জাঙ্ক ফুড খায় কিনা। রাত্রে দেরিতে ঘুমাইলে সকালে দেরিতে উঠবে, সকালে দেরিতে উঠলে নাস্তা ঠিক মতো করবে না, কোনো মতে একটু কিছু মুখে দিয়ে দৌড়ায় স্কুলে চলে আসবে, তারপরে কি তার এনার্জি তার থাকে না। ব্রেকফাস্ট হচ্ছে সবচেয়ে সবচেয়ে বড় মিল হওয়ার কথা, সবচেয়ে হোল মিল হওয়ার কথা, যে সেই ব্রেকফাস্টে সে একটা কিছু জাস্ট একটা মুখে একটা কিছু কামড় দিয়ে চলে আসলো, তারপর সে ঝিমাইতেছে ক্লাসে, এটা একটা কারণ হতে পারে। আরেকটা জিজ্ঞেস করে কি খায় বলতে, যে জাঙ্ক ফুড খায় কিনা। জাঙ্ক ফুড গুলোর ভিতরে অনেক ইনগ্রেডিয়েন্টস থাকে, যেগুলো ধরেন এমএসডি বা এই ধরনের ইনগ্রেডিয়েন্টস থাকে, যেগুলোর জন্য তাদের মনোযোগের হইতে পারে, হাইপার হইতে পারে, ইত্যাদি ইত্যাদি। আরেকটা জিজ্ঞেস করি যে কি দেখে সে অমনোযোগী হয়। তিনটা লাইনে আমরা প্রশ্ন করি, কি দেখে। সে যদি উল্টাপাল্টা জিনিস দেখে, ওইগুলোই শুধু চিন্তা করতে থাকবে, সারাক্ষণ মনটা ওইদিকে থাকবে। ওইটাই আমাদের স্কুলে মোহাম্মদপুর শাখায় 1 এর একটা ছেলেকে আমরা বাইর করে দিয়েছি, এখন না, আরো 5-7 বছর আগে। কেন জানেন? কেজিতে থাকতে সে সবাইকে মারে, এমন বড় বিগ বিল্ড কিছু না, নর্মালি, কিন্তু খুবই ভায়োলেন্ট ভাবে মারে। তো আমরা তাকে সিঙ্গেল আউট করলাম, তাকে জিজ্ঞেস করলাম, সে পাওয়ার রেঞ্জের বলে একটা খেলা আছে, এটা খেলে, এটা নাকি মাইরপেটের খেলা। তার বাবা আমাকে বললাম যে সাফিয়ালের দিকে, এটা বছরের শেষ পর্যন্ত আপনার টাইম আছে, যদি না শুধরায় আমরা কিন্তু বের করে দিব তাকে। এবং শেষ পর্যন্ত বাইর করতে হয়েছে, সে পারে নাই, তাকে ছাড়াইতে পারে নাই বাবা মা। পাওয়ার রেঞ্জার, একটা মাইরপেটের গেম আর কি। যাই হোক, মা হওয়ার আগে পর্যন্ত উনি ব্যাপারটা বোঝেন নাই, গবেষণা করতে শুরু করছেন, মানে ওনার হলে কেন মনোযোগ নাই। তিনি শিশুদের মনস্তত্ত্ব নিয়ে, স্কুলের বাচ্চাদের নিয়ে, কেন তাদের পড়াশোনায় মনোযোগ নেই, এইসব জিনিস নিয়ে গবেষণা করতেন। মা হওয়ার আগ পর্যন্ত ঠিক মতো বোঝেন নাই। শিশু চিকিৎসক হিসাবে তিনি সবসময় টেলিভিশন দেখাকে নিরুৎসাহিত করতেন, না বুঝাই করতেন টেলিভিশন দেখা, কারণ এটাকে অনেক সময় হিংস্র জিনিস, অন্য একটা অ্যাসপেক্টে, যে মানে হিংস্র জিনিস দেখায়, মারপিট দেখায়, বুম ব্যাং আওয়াজ হয় ইত্যাদির জন্য না করতেন। কিন্তু নিজের বাচ্চা হওয়ার পরে আস্তে আস্তে বুঝলেন যে টিভিতে যাই দেখানো হোক না কেন, তাই আসলে বাচ্চাদের জন্য ক্ষতিকর। এটা আমাদের একটা পয়েন্ট। কি দেখতেছে এটা কিন্তু সেকেন্ডারি, জাস্ট আপনি দেখাইতেছেন গাছপালা, এইটাও কিন্তু স্ক্রিন এডিকশন, এইটাও তাদের জন্য ক্ষতিকর। আর কি দেখতেছে সেটা তো রইলই, আরেকটা চ্যাপ্টার সেটা। এই জিনিসটা আমি আপনাদের বলতে চাই আর কি, যে অনেক সময় মনে করি পুরো ইনোসেন্ট জিনিস দেখতেছে, তো আমাদের নেচার ওয়াচ ছেড়ে দিচ্ছি, ন্যাশনাল জিওগ্রাফিক দেখতেছে, কোনো সমস্যা নাই, কিন্তু ন্যাশনাল জিওগ্রাফিক দেখুক আর নেচার, আপনি দুইটা নাকি ন্যাশনাল জিওগ্রাফিক দেখতেছে, সমস্যা নেই, জন্তু জানোয়ার দেখতেছে না, কি দেখতেছে এটা ব্যাপার না, কিন্তু মসজিদের হারাম দেখতেছে, খালি তফ করতেছে, এইটাও তার জন্য ক্ষতিকর। এই জন্য আমাদেরকে অনেকে বলে, আচ্ছা হিপস করার জন্য তো একটু সুবিধা হয়, একটু বললাম কিনে দেন, MP3 প্লেয়ার কিনে দেন, 1000 টাকায় পাওয়া যায়, স্পিকার সহ, বারবার শুনবে তো তেলাওয়াত, MP3 প্লেয়ার কিনে দেন। কিন্তু স্ক্রিন যখনই দিলেন, তখনই কিন্তু আরেকটা জিনিস হইল, যে স্ক্রিন এডিকশনটা আলাদা ব্যাপার, কি দেখতেছে সেটা সেকেন্ডারি, এখানে উনি বলতেছেন। টিভিতে যাই দেখানো হোক না কেন, তাই আসলে বাচ্চাদের জন্য ক্ষতিকর। এমনকি যদি জীবজন্তু, গাছপালা দেখানো হয়, তাহলেও আমরা অনেক সময় মনে করি ন্যাশনাল জিওগ্রাফিক বা ডিসকভারি চ্যানেল মনে হয় খুব উন্নত মানের প্রচার মাধ্যম,
কিন্তু আসলে ব্যাপারটা তা না। তার বাচ্চা হওয়ার পর টিভির আসল ক্ষতিটা কোথায় সেটা তিনি বুঝতে শুরু করলেন। কি দেখানো হচ্ছে সেটা মূল ব্যাপার ছিল না, কারণ তিনি সচেতনভাবে সমস্ত মারামারি, হানাহানি, অশ্লীলতা বাদ দিতেন, উনি এগুলো সেন্সর করতেন। কিন্তু তারপরেও দেখলেন যে তার বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে। কেন নষ্ট হয়ে যাচ্ছিল সেটা দেখবো আমরা। আমরা অনেকেই এখন বাচ্চাদের টিভি ঘুষ দিয়ে থাকি, আমরা ঘুষ দিয়ে থাকি, যেটা আমি আগে বললাম। আপনার সময় নাই, সুতরাং আপনি বর্ষায় দিলেন এসের সামনে। আজকাল অনেক পরিবারের স্বামী স্ত্রী দুজনেই চাকরি করেন, বাচ্চাদের জন্য তাদের সময় নেই। বেশি টাকা বা বড় মাইনের চাকরির জন্য, মৌলিক চাহিদা মেটাতে নয়, বরং মূলত লাইফস্টাইলের জন্য দামি জিনিসপত্র বা আসবাবপত্র সংগ্রহ করবেন, বা আরো লাক্সারিয়াস কার বা আরো কিছু। দুজনেই চাকরি করা প্রয়োজন। আপনাকে যে সময়টাতে বাচ্চারা মিস করছে, ওই সময়টা আপনি ঘরে টিভির সামনে বসিয়ে রাখেন, মানে তাদেরকে বসিয়ে রাখতেছেন। যাই হোক, এটা এলো আলাদা, ওনার বক্তব্য না, এটা আমাদের বক্তব্য। তারপরে উনি বলতেছেন, সুজান, কি দেখানো হচ্ছে সেটা কোনো ব্যাপার না, টিভির মাধ্যমে বাচ্চার আচরণের পরিবর্তন হয়ে গেল। তার বাচ্চার, ওনার যখন বাচ্চা হইল, তখন প্রথম বাচ্চাটা যখন হইল, আপনারা দেখবেন বাচ্চারা যখন টিভি দেখে তখন তারা কিন্তু আপনার সাথে ভালোভাবে কথা বলবে না। গ্লুড, এখানে আপনি এখানে ডাকতেছেন, ডাকলেন, উত্তর দিতেছে, চোখটা ওইখানে আছে, কানটা এদিকে, চোখটা ওইদিকে, অর্ধেক মনোযোগ দিয়ে সে আপনাকে শুনছে, তার চোখ কানের অর্ধেক ওইদিকে। সে হাঁটতে হাঁটতে কথা বলছে, দাঁড়িয়েও শুনছে না আপনার কথা। দেখবেন আজকাল একটা বাবা বা মা বাচ্চার সাথে কথা বলতেছে, ন্যাচারালি আমরা কি শিখাবো তাদের? তারা ধরেন এভাবে হাঁটতেছে, আমি নিজে দেখছি, এটা বড়দের ভিতর দেখছি, বাপ পিছন থেকে কথা বলতেছে, ছেলে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে কথা বলতেছে, মানে এই সম্মান বোধটুকু নাই যে একটু ঘুরে দাঁড়াবে বা একটু শুনবে কথাটা। আপনার বাচ্চাদের যারা টিভিতে অভ্যস্ত দেখেন তো কি করে, এই বলতেছেন উনি হাঁটতে হাঁটতে কথা বলছে, দাঁড়িয়ে শুনছে না আপনার কথা। তার আচরণ পাল্টে যাচ্ছে। টিভি দেখার আগে, দেখার সময় ও পরে তার মানসিক ও শারীরিক নড়াচড়া পাল্টে যাচ্ছে, তার বডি মুভমেন্ট পর্যন্ত পাল্টে যেতেছে। তিনি কিন্তু অমুসলিম মহিলা, আমরা বলতেছি আর কি, সাধারণ পর্যবেক্ষণের কথা বলছেন। সব অবস্থাতেই তার বাচ্চার আচরণ পাল্টে গেছে, যা দেখে আসলে তিনি রীতিমতো ভয় পেয়েছেন। তারপর উনি বলছেন, যখন বাচ্চা টিভি দেখতো না, তখন সে প্রকৃতির মাঝে থাকতো। দেখেন এই লসটা হচ্ছে আমাদের। প্রকৃতির মাঝে থাকা মানে কি? সে উঠানে যাবে, যদি উঠান থাকে, আমাদের উঠান নাই অবশ্য, এখন সব কোপের ভিতরে বসবাস করি। স্বাভাবিক কি ছিল? সে মাটিতে যাবে, সে উঠানে যাবে, সে ঘাসে যাবে, সে একটা বিটল দেখবে, একটা পোকা দেখে খুব অবাক হবে, এটার রং এরকম, মানে ইত্যাদি ইত্যাদি। তো বলছে পোকামাকড়ের প্রতি কৌতূহল প্রকাশ করতো আগে। গ্রামে গেলে দেখবেন আমাদের এই দেশীয় বাচ্চারা, আমাদের দেশের বাচ্চারা, আমি যখন গেছি বা আমার বাচ্চারা যখন গেছে, জোনাকি পোকা নিয়ে কি করে, একটা মানে ধরবে, ধরে গ্লাসের ভিতরে ভরবে, ভরে দেখে যে ওটা এখনো জলে কিনা, ইত্যাদি ইত্যাদি। তো আমরা মানে বালু দিয়ে, পানি দিয়ে খেলতাম, দুর্গ বানাইতাম, ঘর বানাইতাম, ইত্যাদি ইত্যাদি ছিল। প্রকৃতির মাঝে, পরিবেশের মাঝে, প্রতিবেশের মাঝে, এগুলা 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 খুব দরকার, এই ব্যাপারগুলো খুব দরকার। উনি বলতেছেন, আমরাও বলতেছি। যখন বাচ্চা টিভি দেখতে শুরু করলো, সে তার প্রতি খুবই অমনোযোগী হয়ে গেল, মায়ের প্রতি। উনি ডাকছেন, অথচ বাচ্চার কোনো সাড়া নাই। চোখটা আঠার মতো লেগে আছে টিভিতে। সে তার চারপাশের পরিবেশের প্রতি অমনোযোগী হয়ে গেল। ঘরে একজন মেহমান এলো, তার কথা বলার সময় নাই, তাকানোর সময় নেই। এর খুব নর্মাল একটা ব্যাপার, কিন্তু এটা খুব সিম্পল মনে হইতেছে আমার কাছে, কিন্তু আমাদের কাছে কি হয়েছে, কি সমস্যা? এটা অনেক বড় একটা ড্যামেজ, অনেক বড় ড্যামেজ। তারপরে উনি বলতেছেন, আমি যখন টিভি বন্ধ করে দিতাম, টিভি কে আপনি রিপ্লেস করে দেন ট্যাব দিয়ে, আপনি রিপ্লেস করে দেন ল্যাপটপ দিয়ে, আপনি মোবাইল ফোন দিয়ে, একই ব্যাপার। মানে এই যে কথাগুলো বলতেছে, এগুলো সবকিছুর বেলায় প্রযোজ্য, সব ডিভাইসের বেলায় প্রযোজ্য। আমি যখন টিভি বন্ধ করে দিতাম, সে বিরক্ত হতো, ঘ্যান ঘ্যান করতো, কখনো চিৎকার করতো, কখনো কাঁদতো, টিভিটা আবার ছেড়ে দেওয়ার জন্য। তার খেলাধুলা অগোছালো হয়ে যাচ্ছিল, কোনো নিয়মের ধার ধারতো না সে। তার নড়াচড়াও ঠিক ছিল না, বাচ্চাদের যেমন স্বাভাবিক হওয়ার কথা তেমন ছিল না। তার খেলায় নিজস্ব কল্পনা থাকতো না। খুব ইম্পর্টেন্ট জিনিস, কল্পনা শক্তি নষ্ট করে দেয় যখন আপনি অডিও ভিজুয়াল দেখতে থাকবেন। আমরা পরে দেখবো আবার। এই যে নিজের চিন্তা থেকে কিছু করা, বাইরে দেখবেন আপনার যারা দেখছেন, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের লাইফস্টাইল নিয়ে কোনো কিছু দেখছেন, ওদের তো অনেক জায়গা দিচ্ছেন আল্লাহ, বিশেষ করে আমেরিকানদের। ইউরোপেও আছে, বাট আমেরিকানদের মেইনলি
অনেক জায়গা আছে ওদের, ওরা বাচ্চারা কি করে গাছের উপরে ঘর বানায়, দেখবেন ওইটাতে উঠা কাঠ দিয়ে নিজেরা করে ঘর বানায়, কিনতে পাওয়া যায় সেট, সেগুলোতে বানায়, তারপরে ওই সিঁড়ি দিয়ে গাছের উপরে উঠে, মানে এই ধরনের খেলাধুলা করে যেগুলোতে ফিজিক্যালি ইনভলভ হওয়ার ব্যাপার থাকে। এই যে নিজের চিন্তা থেকে কিছু করা, এগুলোর কোনো আগ্রহ রইল না সুজানের বাচ্চার। যখন সে টিভি দেখতে শুরু করলো, সে নিজে থেকে কিছু না করে টিভিতে যা দেখছে ঠিক তার মতো করেই কিছু একটা করার চেষ্টা করতো, ইমিটেট করার চেষ্টা করতো। অন্য অন্য বিপদগুলো তো রইলই। উনি কিন্তু খুব নেচার ওয়াচ দেখাইতেন, উনি ওই মাইট পিট কার্টুন দেখাইতেন না, তারপরেও কিন্তু এটা বলতেছেন। উনি 8 থেকে 11 বছরের 6টা বাচ্চাকে নিয়ে গবেষণা করলেন, এরপরে আর কি উনি কি করলেন যে তারা কেন অমনোযোগী, তারা কেন পারে না, এটা না ওটা না। তাই গবেষণা বাচ্চাদের ব্যাপারে উনি বলছেন, কোন শব্দ বা অক্ষর বলা হলে তারা সেটা মানসিক আকৃতি দিতে পারতো না। মানে কোন শব্দ বা অক্ষর বললেন, তারা সেটা মনে মনে চিন্তা করে যে বুঝবে বা একটা একটা বাইর করতে চেষ্টা করবে যে এটা কিরকম জিনিস বা কি ব্যাপার বা এটার অর্থ কি হইতে পারে, এই সমস্ত চেষ্টাই ছিল না তাদের ভিতরে। এখানে আমরা একটু ছোট্ট করে বলি যে একটা জিনিস বলি আমরা, স্পেশাল অ্যাবিলিটি, SPATIAL। স্পেশাল অ্যাবিলিটি হচ্ছে মানে ইঞ্জিনিয়ার যারা, ম্যাথমেটিশিয়ান যারা বা যারা এই ধরনের কাজ করেন, তারা মনে মনে একটা জিনিসকে চিন্তা করতে পারে। ধরেন একটা একটা যন্ত্রের পার্টস আছে, সেটা কিন্তু আপনি মনে মনে অ্যাসেম্বল করবেন, করে চিন্তা করতে পারবেন যে এটা দেখতে কেমন হবে। এটার আরেকটা দিক হচ্ছে আপনার গাড়ি চালান, যখন আপনি আপনি ধরেন দক্ষিণ দিকে মুখ করে চালাতেছেন গাড়ি, এখন ম্যাপটা তো উত্তর দিকে মুখ করা, তা আপনি ম্যাপটা রাখছেন ড্যাশবোর্ডের উপরে, কিন্তু আপনার মনের ভিতরে আপনি কারেক্ট করে দক্ষিণকে উত্তর করে নিতেছেন। এটা হলো স্পেশাল অ্যাবিলিটি, মানে স্পেসে দেখতেছেন আপনার জিনিসটা, ফিজিক্যালি না দেখলেও। এটা চিন্তা শক্তির ব্যাপার আছে, এটা নষ্ট হয়ে যায় যখন আপনি, কল্পনা শক্তি যখন নষ্ট হয়ে যায়। তো এরপরে বলতেছেন, যদি তিনি তাদের কয়েকটা অক্ষর দেখে একটা বের করতে বলতেন তাহলে তারা সেটা পারতো, কিন্তু না দেখলে তারা আর পারছে না। এই সকল বাচ্চারাই অনেক টিভি ভিডিও দেখতো আর কম্পিউটার গেম খেলতো। কেন পারেনি, তার মূল কারণ হচ্ছে এইসব। আপনি মনে করবেন যে কম্পিউটার গেম নিরাপদ, তা না, ওইখানে অনেক আছে, আজে বাজে জিনিস আছে। আজকাল তো আমার কাছে বাংলাদেশের নিউজ পেপার খুললে জুয়ার সাইটের আসে, বেটিং সাইটের অ্যাডভার্টাইজ আসে বাংলাদেশের নিউজ পেপার খুললে, এবং ওটা ডিসক্লেমার দিছে তারা যে আমাদের কোনো নিয়ন্ত্রণ নাই এটার উপরে। বাংলাদেশে মানে ধরেন কথার কথা নয়াদিগন্ত খুলছেন আপনি, আসতেছে কি জুয়ার বা বেটিং সাইটের অ্যাডভার্টাইজ, এবং অশ্লীল ছবি সহকারে আসতেছে। আচ্ছা, উনি চিন্তা করতে শুরু করলেন টিভির সামনে বাচ্চাদের রাখলে কি সমস্যা হয় তাদের। সমস্যাটা হচ্ছে মস্তিষ্কের জন্য আর করার কিছু থাকে না, যখন এই দেখতে দেখতে করে মাথার জন্য আর কিছু করার থাকে না। এর চিন্তা ভাবনা কাজ করার কিছুই নাই। জানেন তো, মানুষের বাচ্চা কিন্তু অটোমেটিক্যালি সবকিছু শিখবে না। আপনি টারজান দেখছেন না, আপনি টারজানের গল্প পড়ছেন না, সে কিন্তু হাঁটতে জানতো না। কেন জানতো না? জন্তুদের সাথে থাকছে। মানুষের বাচ্চা কিন্তু অনেক কিছু অটোমেটিক্যালি শিখে না। আপনি যদি কথা না বলেন, বাচ্চাকে অ্যামাজনে রেখে দিচ্ছেন, সে কথা বলতে পারবে না। আপনি যখন কথা বলতে যাবেন, সে কথা বলতে পারবে না। এই জন্য কুটুকুটু করার দরকার আছে। খালা মারা যেটা করে, আস্তে আস্তে কথা বলে, ইন্টারাকশনের মাধ্যমে কথা বলে। আচ্ছা, যাই হোক, শিশুদের দেখাশোনা, স্বাদ নেয়া, গন্ধ নেয়া, স্পর্শ করা, মানে এখানে কি দুইটা ইন্দ্রিয় বেশি ব্যবহার হয়, চোখ এবং কান। বাকি ইন্দ্রিয়গুলো কিন্তু ব্যবহার হয় না, যেমন টেলিভিশন বা মিডিয়া বা সামনে বসে আছে, স্ক্রিনের সামনে বসে আছে। শিশুদের দেখাশোনা, স্বাদ নেয়া, গন্ধ নেয়া, স্পর্শ করা, সবকিছু এই পঞ্চেন্দ্রিয়ের প্রত্যেকটা কাজে লাগে এমন ব্যাপারে নিয়োজিত করতে হবে। মানে এমন জিনিসে তাদেরকে করবেন যেন প্রত্যেকটা তার কাজে লাগে, প্রত্যেকটা ইন্দ্রিয় যেন কাজে লাগে। বাচ্চাদের ইন্দ্রিয়গুলো স্পঞ্জের মতো হয়, যা দেখবে তাই শুষে নেয়, এবং তাদের কোনো ইন্দ্রিয়কে বেশি উত্তেজিত করলে অন্যগুলো নষ্ট হয়ে যাবে। এই যে চোখ এবং কান যদি বেশি ইউজ করে, বাকিগুলো ভোতা হয়ে যাবে, বাকিগুলো আর ওইভাবে কাজ করবে না, রেসপন্স করবে না। যদি শুধু চোখ আর কান এক জায়গায় আটকে দেওয়া হয়, তাহলে বাকিগুলো ব্যবহৃত না হয়ে নষ্ট হয়ে যাবে। সবকটা ইন্দ্রিয়ের দরকার আছে। সে প্রকৃতির কাছে যাবে, একটা কিছু ধরবে, একটা পিঁপড়া কামড় দেবে, এর দরকার আছে। একটা ফুলের ঘ্রাণ সুন্দর, আরেকটার বাজে, এর দরকার আছে। এই যে মানে এই যে চিনবে সে, একটা জিনিসের স্বাদ ভালো আর একটা স্বাদ কষা বা কষ্টা, এর দরকার আছে। প্রত্যেকটা অভিজ্ঞতার দরকার আছে। বাচ্চা বড় হবে ও সেই সাথে তার সব ইন্দ্রিয়গুলো গড়ে উঠবে। ছোটবেলায় সবকিছুই সে গ্রহণ করবে, এর মাঝে বাজ বিচার করতে শিখবে না সে। শব্দের ব্যাপারটাই ধরুন, যদি প্রচন্ড শব্দের ভিতর, মিউজিকের ভিতর বসায় রাখেন, তাহলে তার ওই ওই নয়েজের সেন্সটা ভোতা হয়ে যাবে। সে তখন অনেক লাউড একটা সাউন্ডের ভিতরে ডিস্টার্ব ফিল করবে না, সে মনে করবে এটা ঠিকই আছে।
আপনি যিনি ইউজ না তার কাছে একটা লাউড সাউন্ড দেখবেন, এটা তো নয়েজ পলিউশন বলি আমরা, এটা কিন্তু আপনার কাছে ঠিক খারাপ লাগবে। তো এখানে সেটা বলতেছেন যে অভ্যস্ত হয়ে যাবে। আমার ধরেন রাফলি 10 মিনিট আছে, হয়ে যাবে ইনশাআল্লাহ শেষ। এখন আর স্বাভাবিক মাত্রা ভালো লাগবে না। আরেকটা ক্ষতি হচ্ছে কি, স্বাভাবিক মাত্রার সাউন্ড তার ভালো লাগবে না, ওই রকম বুম বুম। আপনি দেখবেন এই যে বড় লোকের ছেলেরা গাড়ি চালায় যাইতেছে, মিউজিক শুনবেন নিজে শুনলেই তো হয় না, করতেছে, আপনার পাশে রিক্সায় বসে আছেন, আপনি কাঁপতেছেন ওটা দিয়ে, দেখেন নি, শোনেন নাই দু একবার? তো মা ও মাটি এই দুটো ছাড়া কোনো বাচ্চা প্রাকৃতিক ভাবে বড় হতেই পারে না। খুব ইম্পর্টেন্ট জিনিস কিন্তু, মা এবং মাটি দুইটা টাচ থাকতে হবে। উনি বলতেছেন, আমরাও বলতেছি, দুইটা টাচ থাকতে হবে। এই মহিলা বিধর্মী, তাও বলছেন মানুষ হওয়ার জন্য মায়ের স্পর্শ থাকতে হবে, মাটি ধরবে, মলিন হবে এবং মায়ের কাছে থাকবে, এই সবকিছুই খুব গুরুত্বপূর্ণ। টিভি দেখার কারণে যখন আপনি মনকে একখানে আটকে ফেলেন, তখন আপনি অন্য অভিজ্ঞতা থেকে বঞ্চিত হন, যা মস্তিষ্কে বেড়ে ওঠাকে বাধাগ্রস্ত করবে। একটা বাচ্চার সাথে যদি কথা বলা না হয়, খেলা না হয়, তাকে স্পর্শ করা না হয়, তাহলে তার মস্তিষ্কের আকার 20 থেকে 30% ছোট হয়ে যায়। কাজ না করতে করতে ব্রেনের অ্যামাউন্টটা ছোট হয়ে যায়। ছোবেন কখন? আপনি তো অফিসে, আপনার স্ত্রীও অফিসে, টিপিক্যাল একটা ফ্যামিলি কথা বলছে, আপনারা না হয়তো কথা বলার সময় নেই। টেলিভিশনের কথা না, আপনার নিজের কথা বলার কথা বলছি আমরা। প্রাণীর উপর গবেষণা করে দেখা গেছে একটা প্রাণীকে আটকে রেখে যদি অন্য প্রাণীদের খেলা দেখতে দেয়া হয়, মানে তারে আটকে রাখছেন, ইঁদুর, বাকি ইঁদুরগুলো ছোটাছুটি করতেছে, ধরেন কথার কথা। টিভির মতো যেখানে আপনার নিজের নড়াচড়া নাই কিন্তু আপনি নড়াচড়া দেখছেন, টিভিতে আমরা নিজের নড়াচড়া নাই কিন্তু এখানে অনেক স্পিডে দেখতেছি। তাহলে দেখা গেছে প্রাণীটা যত বেশি দেখছে তত বেশি তার মস্তিষ্কের আকার কমে যাচ্ছে, তার ব্রেন কমে যাচ্ছে। ঠিক আছে, এটি ছিল মেইন পেপারটা, মেইন ইটা যেটা এখানে। তারপরে তাকে জিজ্ঞেস করছেন যে, ওই ডাক্তারকে, ওনাকে মানে সুজান, তাকে জিজ্ঞেস করছেন আমরা কি করতে পারি। শিশু চিকিৎসক সুজান তখন কি পরামর্শ দিলেন আমরা এগুলো একটু পড়ি। আমাদের ইসলামিক পরামর্শ নেই, উনি তো সেকুলার, উনি তো কাফের, সেই হিসাবে বলছেন। আমাদের বাসায় 12 বছর টিভি চলে না, আমি বলছি আর বাসায় 2টা বাচ্চা আছে। আমার এই বইটা যখন হয় তখন আমার কথা এগুলো, একজন 11, অন্যজন 8। জীবনে কোনোদিন টিভি দেখেনি তারা, সত্যি কথা। আমাদের বাসার বাচ্চাদের 0 টিভি টাইম ছিল, আলহামদুলিল্লাহ। 2001 থেকে আমাদের বাসায় টিভি নেই। আমার বড় নাতির জন্ম হয়েছিল 2004 সালে। তাদের মস্তিষ্কের গ্রহণ ক্ষমতা আপনি কল্পনা করতে পারবেন না। বড়টা নিজে নিজে কোরআন দেখতে ও পড়তে শিখেছে। আসহাবে রসুলের কাহিনী ইবনে কাসির তার পড়া শেষ। কেন? তার তো ইনপুট দরকার, তার মস্তিষ্ক চায়, ইনফরমেশন চায়। তো ইনফরমেশনটা স্ক্র্যাপ, ওইগুলা ওই গার্বেজ না, তার মস্তিষ্ক খালি, সাদা কাগজের মতো খালি। ইনপুট দরকার, ইনপুট চায় সে। এবং তার কত প্রশ্ন, জীবন নিয়ে, প্রকৃতি নিয়ে, বিজ্ঞান নিয়ে কত প্রশ্ন তার। টেলিভিশন দেখার বাচ্চাটা কিন্তু প্রশ্ন করে না। আমি তাকে উত্তরা থেকে নিয়ে যেতাম মোহাম্মদপুরের স্কুলে, এই পথের ভিতরে সে 1000টা প্রশ্ন করতো কম করে, মানে চিন্তা করতে পারবেন না কত প্রশ্ন তার। এই প্রশ্নের উত্তর দিতে গেলে আপনারও সময় লাগবে আর তারও সময় থাকতে হবে, তাই না? আপনারও সময় লাগবে। এই যে বললাম না যে আমরা 4 জন অ্যাডাল্ট 2টা বাচ্চাকে পালছি, তাদের সব প্রশ্নের উত্তর দিচ্ছি। অদ্ভুত অদ্ভুত প্রশ্ন। সিগারেট তো দেখেন খায় না ফ্যামিলিতে কেউ। একদিন এক লোকের হাতে দাদা ওর হাতে আগুন কেন, ও তো জ্বলে যাবে, আর ধোঁয়া উঠতেছে। আমি বললাম না, এটা খাওয়ার জিনিস, এটা খায়। একদিন চন্দ্রিমা উদ্যানে নিয়ে গেছি, বাংলাদেশ জাতীয় এই ব্যাডমিন্টন টিমের মেয়েরা আসছে কোথাও অনুশীলন কইরা, সব তো বেপর্দা। দাদা এরা কি কাফের নাকি, এরা পর্দা করে নাই কেন, মানে এর দূর। তো মানে এত প্রশ্ন, তার প্রশ্নের উত্তর দিতে দিতে শেষ। যাই হোক, তো মানে এটা হচ্ছে যে যতটা সম্ভব ডিভাইস এবং টিভি বন্ধ রাখবেন, যতটা সম্ভব। কেন পুরাটাই সম্ভব, অসম্ভব কেন আমাকে বলেন তো, নেম মি ওয়ান রিজন যে জন্য এটা অসম্ভব। ডিভাইস, টিভি, ট্যাব, কার্টুন বন্ধ রাখা অসম্ভব। 2 নম্বর, এটা উনি বলছেন আর আমি আমারটুকু ইনপুট দিছি আর কি। প্রধান পয়েন্টটা হচ্ছে ওনার,
আর বাকি স্টোরিটা আমার। বাচ্চাদের বই পড়ে শোনাবেন, যেটা আমাদের মায়েরা, খালারা বা বড় ভাই বোনেরা করেছে, বিশেষ করে ছবি ছাড়া বই। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। ছবি ছাড়া বই যদি পড়ে শোনান, যেমন রাসূলের স্টোরি শোনালেন, এটা তার কল্পনা শক্তিটা বাড়ে, সেই জিনিসগুলো কল্পনা করতে শিখে যে আচ্ছা এই জায়গাটা এরকম, জায়গাটা এরকম। আমরা কি কেউ রাসূলকে দেখছি, ছবি দেখছি? দেখিনি, কিন্তু আমরা মোটামুটি জানি না রাসূল কেমন, জানি তো। তার ফিজিক্যালি কি ছিল, তার কয়টা চুল পাকা ছিল, তার দাড়ি কত লম্বা ছিল, হ্যাঁ, তিনি হাঁটার সময় কেমনে হাঁটতেন, খাওয়ার সময় কেমনে খাইতেন, কিভাবে বসেন, জানি না। কি করে জানি? আমরা এই শুনতে শুনতে ইমাজিন করছি এবং আমাদের মনের ভিতরে একটা পিকচার আছে। এই কথাটা বলতেছেন আর কি, ছবি ছাড়া বই। তারপরে বলতেছেন প্রকৃতি প্রকৃতি প্রকৃতি। এখানে আমি বলি যে দুইটা জিনিস বাচ্চাদের আপব্রিঙ্গিং এর জন্য, যদি এরা আপব্রিঙ্গিং এর এলাকা না, এটা তো সোশ্যাল মিডিয়ার ব্যাপার নিয়ে, সেটা হচ্ছে ভিটামিন এন বলি আমরা। ভিটামিন এন মনে রাখতে পারবেন, এন, এন এর ভিতর দুইটা জিনিস আছে। একটা হচ্ছে নো, বাচ্চাদেরকে নো বলবেন অ্যাট টাইমস। আমরা এখন বাচ্চাদেরকে কখনো নো বলি না, সব ইয়েস। এবং এই বাচ্চারা যখন বয়সকালে একদিন নো শুনে, একটা পাখি ড্রেস দেনে দেখে আত্মহত্যা করে ফেলে। নো বলবেন, যেখানে নো বলার সেখানে বলবেন। তার মানে এটা না সবকিছু নো নো বলবেন তা না, যেখানে নো বলার সেখানে বলবেন। এটা ভিটামিন এন 1 নাম্বার। আর 2 নাম্বারটা হচ্ছে নেচারের কাছে নিয়ে যাবেন। আল্লাহ যাকে যেটুকু তৌফিক দিয়েছেন, সবাই হয়তো নাই, যার গ্রামের বাড়ি আছে গ্রামের বাড়িতে নিয়ে যাবেন, ছেড়ে দিবেন, কাদার ভিতরে, মাটির ভিতরে, পানির ভিতরে ছেড়ে দিবেন, নেচারের কাছে নিয়ে যাবেন। যার গ্রামের বাড়ি নাই অথবা যান না বা আবাদ না, এই ঢাকার বাইরে একটু বাইরে গেলে, এখান থেকে 20-30 কিলোমিটার বাইরে গেলেই নেচার পাবেন আপনি। আপনি ওই রিসোর্ট গুলো যাবেন না, রিসোর্ট গুলো তো ইঞ্জিনিয়ার্ড জিনিস, ওগুলো তো কেউ পয়সা কামানোর জন্য বানাইছে যাতে আপনার কাছ থেকে টাকা পয়সা কামাইতে পারে। আপনি ফ্রি জায়গায় যাবেন যেখানে কোনো রিসোর্টের ব্যাপার নেই, মাঠে ঘাটে ছেড়ে দিবেন বাচ্চাদের নিয়ে, নেচারের কাছে নিয়ে যাবেন। উনি বলছেন প্রকৃতি প্রকৃতি এবং প্রকৃতি, 3 বার বলছেন এটা। এরপরে দেখি ওনার কি আছে, আরেকটা হলো আপনার নিজের বাচ্চার ইন্দ্রিয়ের প্রতি মনোযোগ দেন। নিজের এবং বাচ্চার ইন্দ্রিয়ের প্রতি মনোযোগ দিবেন। শিশুদের হাত পা ও পুরো শরীর ব্যবহার করে অর্থবহ কাজ করতে দিন। হাত পা পুরা শরীর যেন ব্যবহার করে। এই মোটামুটি ভাবে আমার মেইন অংশটা এই পেপার থেকে। 2-1 মিনিট আছে নাকি? না হলে কোনো সমস্যা নাই, এটা মানে মানে এক্সট্রা আর কি। কতগুলো জিনিস বলছিলেন, 4 মিনিট সময় আছে, আমি দেখি। Some common messages put out to children through television, devices, social media যা বলেন। Get sexually aware and active from an early age. There are mini condoms now for 10-year-olds. বলতেছেন যে অল্প বয়স থেকে এগুলো নিয়ে কনসিয়াস করা এই সময়ের মাধ্যমে। আপনি দেখছেন যা বললাম আর কি, আমি আর এটা ট্রান্সলেট করলাম না। এরপরে এটা শেখানো হয় there is no such thing as masculinity or femininity, everyone is essentially the same। এটা চলতেছে না এখন? আপনি কি ফিল করতেছেন এটা? আপনি, আমি দেখি যে দামড়া একটা বেটা 6 ফুট, কিন্তু আপনি মনে মনে চিন্তা করতেছেন আমি বোধহয় একজন মেয়ে মানুষ। আপনি কি ফিল করতেছেন? এটা হলো কথা, এটা ইম্পর্টেন্ট। নাউজুবিল্লাহ। তারপরে বলতেছেন your parents will abandon you। আগে বলছেন, আবার সামারাইজ করতেছেন এখানে, and you don't need them anyway। Little girls don't need mothers to guide and direct them to into womanhood। আমাদের কি মায়েরা মেয়েদেরকে মানে পরিপূর্ণ নারী হওয়ার জন্য ট্রেন আপ করে না? স্টেপ বাই স্টেপ অনেক কিছু শেখায়, অনেক কিছু বলে, মায়েরা বলে, নানীরা বলে, দাদিরা বলে, এগুলো কোনো দরকার নেই। সরাসরি we'll get along all fine without your parents। Also you can't really trust your parents, they may be out to harm you or abuse you। ট্রাস্ট করবেন না প্যারেন্টকে, এটা শেখায় এসবের মাধ্যমে। ম্যাজিক শেখায়। অ্যাটিটিউড, অপিনিয়ন্স, ইমোশনস এন্ড ফিলিংস আর হোয়াট কাউন্ট মোস্ট। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। যে কোনো কিছুই আপনার ফিলিংটা বেশি দামি, অবজেক্টিভ জিনিসটা দামি না। আমরা জানি না যে দিস ইজ রাইট, দিস ইজ রং, এটা একটা ব্যাপার আছে না, এটা কালো, এটা সাদা, কিন্তু আপনার ফিলিংটাই বেশি। আপনি কি বললাম, আপনার ছেলে, আপনি একটা পুরুষ, 6 ফিট উঁচু তাগড়া একজন পুরুষ, কিন্তু আপনার ফিল করতেছেন যে আমি বোধহয় একজন, আমার ভিতরে মেয়েলিত্ব আছে, আমি বোধহয় একটা, এইটাই মেইন জিনিস। ফিলিংকেই করায়। Critical thinking and exercising of judgment upon and after the establishment of objective facts। Objective facts মানে অবজেক্টিভ কিছু ফ্যাক্ট আছে না, যেমন এটা কালো, এটা অবজেক্টিভ ফ্যাক্ট, এটা নিয়ে কোনো বিতর্ক চলতে পারে না। কিন্তু আপনি দেখবেন যে এই ধরনের
যারা প্রপাগেট করে তারা বলবেন ডিপেন্ডস। আপনি যারা জিজ্ঞেস করেন আল্লাহ বিশ্বাস করেন, জিজ্ঞেস করেন একজন কাফেরকে জিজ্ঞেস করলেন, বা ওয়েস্টার্ন যারা এইসব ফলো করে আর কি, যারা এগুলার হোতা তাদের জিজ্ঞেস করলেন যে আপনি কি আল্লাহ বিশ্বাস করেন, তো সে বলবে কি ডিপেন্ডস হোয়াট ইউ মিন বাই গড। প্রথমেই আপনাকে কিন্তু করে দিল, পাতলা করে দিল। আপনি জিজ্ঞেস করতেছেন যে এই মহাবিশ্ব মানে নিয়ন্তা বা একজন অথরিটি আছেন কিনা, এটা বিশ্বাস করেন, সে বলল ডিপেন্ডস হোয়াট ইউ মিন বাই গড। আপনি একটা প্রথমে পাতলা করে দিল। তারপরে বললো যে আমি এটা মনে করি। আপনি বললেন যে আমি ঠিক এটা বিশ্বাস করি না, তবে মনে করি কোথাও কেউ থাকতে পারে। কিন্তু যে আছে সে মানে এই যে ব্যাপারগুলো অবজেক্টিভ হিসেবে যাবে না, সে সাবজেক্টিভই বলতেছে, কিন্তু সে কি ফিল করতেছে সেটা বলতেছে। এইভাবে আপনাদেরকে বড় করে। তো যাই হোক, আমি কতদূর পারলাম আপনাদেরকে করতে জানি না, চেষ্টা করছি আমি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আমার, খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বই